একজন লোকের চিৎকারে গ্রামের সবাই দৌড়ে আসলেন নদীর পাড়ে। লোকটির চিৎকারের সাথে কিছু কথা বলেছিল। সবাই দৌড়ে আসো, বাচ্চাটির লাশ ভেসে উঠেছে। করিমের ছেলের লাশ ভেসে উঠেছে। সেখানে এসে সবাই দেখলেন সত্যি পানির উপর ভেসে উঠেছে একটা বাচ্চার লাশ। আপনারা হয়তো ভাবছেন নদীর পানির উপরে বাচ্চার লাশ ভেসে উঠল কিভাবে। শুনুন তাহলে। এই গ্রামের নাম রূপপুর, আর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সুখ নদী। এই নদীর নাম সুখ নদী হলেও কিন্তু সুখের না। এই সুখ নদীর মাঝে এমন একটা জায়গা আছে যেই জায়গাটা খুব ভয়ানক। এই জায়গায় গ্রামের অনেকেই ডুবে মারা যায়। গ্রামের মুরব্বীরা বলতো এই জায়গায় পানির মধ্যে জিনেরা থাকে। এই জায়গায় কেউ গোসল করতে বা অন্য কাজে নামলে সে ডুবে মারা যায়। আপনারা হয়তো বলতে পারেন ডুবে তো মানুষ এমনিও মারা যায়, কিন্তু এই জায়গায় কেউ ডুবে মারা গেলে তার লাশ কেউ খুঁজে পায় না। যে মারা যায় তার লাশ 2-3 দিন পর আপনা আপনি ভেসে ওঠে পানির উপরে। আজ থেকে 4-5 দিন আগের কথা। ঘটনার শুরুতে যে বাচ্চাটার কথা বললাম সে সহ আরও 2 জন কিংবা 3 জন যাদের বয়স 7 থেকে 8 বছর হবে। এরা খেলা শেষে নদীর সেই জায়গায় গোসল করতে যায়। ওরা গোসল করার সময় হঠাৎ করে একটা বাচ্চা পানিতে ডুবে যায়। ওকে দেখে মনে হয়েছিল পানির নিচ থেকে কেউ টেনে নিয়ে যাচ্ছে তাকে। এটা দেখে তো বাকি বাচ্চারা ভয়ে উপরে উঠে দেয় এক দৌড়। ওরা এক দৌড়ে গ্রামে গিয়ে সবাইকে ঘটনাটা বলায়। গ্রামের সবাই দৌড়ে এসে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেই বাচ্চাটিকে আর কোথাও পাওয়া যায় না। গ্রামের সবাই মিলে খুঁজে যখন ওকে পাওয়া গেল না, তখন কান্নার রোল পড়ে গেল নদীর পাড়ে। সেই বাচ্চার মা বাবা সহ আরো অনেকে কাঁদতে লাগলো। বাচ্চাটিকে খুঁজে না পাওয়ায় সবাই বুঝে গেল একে আর খুঁজে কোনো লাভ হবে না। এর লাশ 2 বা 3 দিন পর এমনিতেই ভেসে উঠবে। কথা মতো সেটাই হলো। 2-3 দিন পর এক বিকেল বেলা একজন লোক ওদিক দিয়ে যাওয়ার সময় দেখেন সেই বাচ্চাটির লাশ ভেসে উঠছে। এটা দেখে উনি গ্রামের সবাইকে ডাকায়। গ্রামের সবাই দৌড়ে আসে নদীর পাড়ে। সবার মতো আমিও আসছি নদীর পাড়ে মামার সাথে। আমার নানা বাড়ি এই গ্রামেই। আমি মামার সাথে নদীর পাড়ে আসতে দেখলাম নদীর ঠিক মাঝখানে সেই বাচ্চাটি ভেসে উঠছে। নদীর পাড়ে অনেক লোকের ভিড়। বাচ্চাটিকে দেখে একজন নদীতে লাফ দিয়ে তার কাছে যায় ওকে উপরে নিয়ে আসতে, কিন্তু সেই বাচ্চাটা সেখান থেকে এক চুলও নড়ে না। যে পানিতে নেমেছে বাচ্চাটার লাশ উপরে উঠাতে সে এত চেষ্টা করছে বাচ্চাটাকে নিয়ে আসার, কিন্তু মনে হচ্ছে বাচ্চাটার লাশ ওখানে আঠার মতো লেগে গেছে। অনেক চেষ্টা করেও যখন বাচ্চাটিকে সেখান থেকে উপরে নিয়ে আসা যাচ্ছে না, তখন একজন মুরব্বী ডাক দিয়ে বললেন ওকে এখন উপরে তোলা যাবে না, একটু পরে আজান হবে। আজান হলে ওকে ওখান থেকে সরানো যাবে, উপরে তোলানো যাবে। মুরব্বীর কথায় সেটাই করা হলো। আজানের জন্য সবাই অপেক্ষা করতে লাগলেন। এদিকে আমি মামাকে বললাম, মামা এটা কোনো ভয়ঙ্কর দৃশ্য না? ওই ছেলেটার লাশ উপরে উঠাতে পারছে না কেন বলো তো আমাকে। আমার কথার জবাবে মামা বলল, আর বলো না ভাগিনা, এর আগেও এরকম আরো অনেক ঘটনা ঘটেছে আমাদের এখানে। বাড়ি যাওয়ার সময় তোমাকে সব খুলে বলবো, এখন চুপ করে দেখো। মামার কথায় সবার মতো আমিও অপেক্ষা করছিলাম কি হয়। এজন্য আমি অপেক্ষা করলাম কিছুক্ষণ। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আজানের ধ্বনি ভেসে আসলো। আজান হতেই 2 জন নদীতে লাফ দিয়ে সেই ছেলেটার কাছে গেল আর ছেলেটাকে নিয়ে উপরে উঠলো। বাচ্চা ছেলেটাকে নিয়ে উপরে উঠায় ওর মা বাবা সহ আরো অনেকে কান্না করতে লাগলেন। এদিকে রাতও অনেক হয়ে আসছে। এই ভেবে সবাই সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে গ্রামে চলে গেলেন। এদিকে আমি ও মামা দুজনে বাড়ির দিকে যাচ্ছি। তখন আমি মামাকে বললাম, আচ্ছা মামা, তুমি না বললা ওইখানে অনেকে ডুবে মারা যায়, তাহলে এই জায়গাটাকে সবাই এড়িয়ে চলে না কেন? আমার কথার জবাবে মামা বললেন, এই জায়গাটা যেমন তেমন জায়গার মতো না। এই জায়গাটা বড়ই অদ্ভুত। রাত হলে নদীর এই জায়গায় পানির নিচ থেকে একটা সোনার পুতুল ভেসে ওঠে। এই সোনার পুতুলটা নিতে অনেকেই লোভ করে। নদীতে নামলেই সে আর ফিরে আসে না। লোভে পড়ে অনেকেই মারা গেছে এই জায়গায়। মামার কথায় অবাক হয়ে বললাম, কি বলো, সত্যি নাকি? সোনার পুতুল ভেসে উঠে মানে? মামা বলল, হ্যাঁ, আমি নিজেও কয়েকবার দেখেছি। ওগুলো দুষ্টু জিনের
শয়তানের কাজ। ওরা লোভ দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে, ওদের মেরে ফেলে। রাত অনেক হয়ে গেছে, চলো তাড়াতাড়ি বাসায় চলে যাই। মামার কথায় আমি আর কথা না বাড়িয়ে মামার সাথে বাড়িতে চলে গেলাম। মামা বাড়িতে যাওয়ার পর আমার কৌতূহল কিন্তু কমেনি, বেড়ে গেল আরো। আমি মনে মনে ঠিক করি রাত গভীর হলে আমি যাব সেই নদীর পাড়ে, আমি দেখব সেই সোনার পুতুলটা কেমন। কথা মতো আমি রাতের খাবার শেষে শুয়ে পড়লাম। আমি কিন্তু ঘুমাইনি। আমি বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর সবাই যখন ঘুমিয়ে যায় তখন আমি আস্তে করে উঠে কোনো সারা শব্দ না করে বেরিয়ে পড়ি সেই নদীর দিকে। নিশিরাত, আকাশে সুন্দর চাঁদ উঠছে। চাঁদের আলোতে আমি হেঁটে যাচ্ছি নদীর দিকে। আমি নানা বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ পিছনে তাকিয়ে খেয়াল করলাম আমার পিছনে দুটো শেয়াল হেঁটে হেঁটে আসছে। সেই শেয়াল দুটোকে দেখে আমি থেমে যাওয়ায় ওরাও থেমে গেল। ওরা থেমে যাওয়ায় আমি আবারও হাঁটতে লাগলাম। এদিকে শেয়াল দুটো আবারও আমার পিছনে হাঁটতে লাগলো। আমি হাঁটলে ওরাও হাঁটে, আমি থেমে থাকলে ওরাও থেমে যায়। সেই শেয়াল দুটোর এমন আচরণে আমি এবার ভয় পেয়ে যাই। এমনি তো এটা একটা নির্জন গ্রাম, তার উপর আবার আমি একা। এগুলো কি আসলে শেয়াল নাকি শেয়াল রূপে কোনো জিন? মনের মধ্যে ভয় চলে আসলো মুহূর্তের মধ্যে। আমি শেয়াল দুটোকে দেখে ফোনের লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে পড়লাম, কেননা আমি হাঁটার সময় পিছন থেকে শেয়াল দুটো আক্রমণ করে তখন কি হবে। আমি দাঁড়িয়ে আছি চুপ করে, ওদিকে শেয়াল দুটো দাঁড়িয়ে আছে আমার পিছনে। এমন সময় হঠাৎ করে কোথা থেকে জানি ভেসে আসলো কুকুরের ডাক। কুকুরের ডাক ভেসে আসায় সেই শেয়াল দুটো দৌড়ে চলে গেল পাশে থাকা জঙ্গলের ভিতর। কুকুরের ডাকে শেয়ালগুলো পালানোর পর আমার ভয় কেটে গেল। ওগুলো তাহলে কোনো জিন ছিল না, নর্মাল কোনো শেয়াল ছিল। যাই হোক, শেয়াল দুটো চলে যাওয়ার পর আমি সেখানে আর দেরি না করে সোজা চলে যাই নদীর পাড়ে, সেই জায়গার কাছে যেখানে পানির উপরে সোনার পুতুল ভেসে ওঠে। আমি সেখানে যাবার পর সেই জায়গা থেকে একটু দূরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে সেই নদীর দিকে তাকিয়ে রইলাম। এভাবে আমি সেদিকে তাকিয়ে আসি তো আসি। এভাবে 1 থেকে 1.5 ঘন্টা কেটে যাওয়ার পর আমি হঠাৎ দেখতে পাই পানির উপর থেকে আস্তে আস্তে একটা আলোর ঝলকানি ভেসে উঠছে। সে আলোর ঝলকানিটা ভেসে ওঠার পর আমি দেখতে পারি এটা কোনো আলোর ঝলকানি না, এটা সেই সোনার পুতুলটা যেটা থেকে আলো বের হচ্ছে। মামার মুখে এটার ঘটনা শুনেছি, কিন্তু এখন নিজের চোখে দেখে ভয়ও করছে, ভালো লাগছে। আমি কোনো সারা শব্দ না করে সেখানে চুপ করে বসে আছি আর দেখছি। আমি আরো দেখলাম সেই সোনার পুতুলটা ভেসে ওঠার একটু পর সেখানে একটা সুন্দর বাচ্চা ভেসে উঠল। বাচ্চাটার মাথায় একটা চকচকে সোনার মুকুট পরা সুন্দর বাচ্চা। ও সেই পুতুলটা দেখে আমার কোনো ভয় করেনি। আমার ভয় করে তখন যখন আমি দেখলাম সেই বাচ্চাটির পিছনে ভেসে উঠল দুটো ভয়ঙ্কর জিন। সেই জিন দুটোকে দেখে ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করছিল। এদিকে এমন অবস্থায় আমি দেখলাম সেই বাচ্চাটির চারিদিকে পানির ঘুরপাক সৃষ্টি হলো। মনে হচ্ছে পানি বাচ্চাটির চারিদিকে ঘুরছে আর বাচ্চাটি সেই পুতুলটা নিয়ে খেলা করছে। আমি এমন দৃশ্য দেখার পর আমি আর সেখানে ঠিক থাকতে পারিনি। আমি বুঝতে পারছি আমি যে এখানে লুকিয়ে লুকিয়ে দেখছি, এটা যদি ওরা কোনোভাবে বুঝতে পারে তাহলে আমাকে এখানেই মেরে ফেলবে। এমন চিন্তা করে আমি সেখান থেকে খুব সাবধানে বের হয়ে এক দৌড়ে নানা বাড়িতে চলে আসি। নানা বাড়িতে এসে রুমে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে মামার ডাকে ঘুম ভেঙে যায় আমার ঘুম ভেঙে যেতে মামা বলে, সর্বনাশ হয়েছে ভাগিনা, তাড়াতাড়ি চল, নদীর পাড়ে যেতে হবে, একটা ঘটনা ঘটছে। সেখানে সবাই আসছে, শুনলাম মেম্বার সাহেবও আসছে সেখানে। মামার কথায় বুকের ভিতর ধুকপুক করে উঠল। আমি তো রাতের বেলা গিয়েছিলাম নদীর পাড়ে, এতে আবার কোনো সমস্যা হলো নাকি? এসব ভাবতে ভাবতে মামাকে বললাম, কি হয়েছে মামা, নদীর পাড়ে কিছু হয়েছে নাকি? আমার কথায় মামা বললেন, চল আগে সেখানে গেলে জানতে পারবো। মামার কথায় ভয়ে ভয়ে ওনার সাথে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে যাবার পর দেখলাম অনেক মানুষ জড়ো হয়েছে সেখানে। আমিও মামা সেখানে যাবার পর শুনলাম এক অবাক করা ঘটনা। গত রাতে বাজি ধরে এইখানে আসে একটা ছেলেটা এখানে আসার পর আর ফিরে যায়নি, এখানেই ডুবে যায়। সেই ছেলের 2 জন বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। ওরা মন খারাপ করে বলেন আসলে ও জিন ভূতে বিশ্বাস করতো না। এইখানে রাত হলে পানিতে সোনার পুতুল ভেসে ওঠে, এটাও বিশ্বাস করেনি।
তাই ওর সাথে বাজি ধরি। ও এখানে আসে আর পানিতে নেমে সেই পুতুলটা নিতে চায়। সে পুতুলটা নিতে পানিতে নামার পর ডুবে যায়। আমরা সেখানে যাবার পর আরও জানতে পারি যে ছেলেটা গত রাতে ডুবে গেছে। সে হলো এই মেম্বার সাহেবের ছেলে। মেম্বারের ছেলে ডুবে গেছে, বিষয়টা বুঝতে পারছেন। মেম্বার ছেলেকে হারিয়ে একদম পাগলের মতো ছটফট করছেন। ছেলে পানিতে ডুবে যাওয়ায় ডুবুরিদের নিয়ে আসেন। ডুবুরি আসার পর অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পান না। এমন অবস্থায় গ্রামের একজন মেম্বার সাহেবকে বলেন, মেম্বার সাহেব, এই ডুবুরিরা কিছুই করতে পারবে না, আপনারা জালাল ডুবুরিকে নিয়ে আসেন। জালাল ডুবুরির কথা শুনে মামাকে জিজ্ঞেস করলাম, মামা এই জালাল ডুবুরি আবার কে? আমার কথায় মামা বললেন, ভাগিনা, এই জালাল ডুবুরির বাড়ি পাশের গ্রামে। ওনার একটা বিশেষ গুণ আছে, উনি এক ডুবে পানির নিচে 1.5 থেকে 2 ঘন্টা থাকতে পারে। এই গুণটা উনি এমনি এমনি পাননি। একদিন নদীর পাড়ে সাপ রূপে চলাফেরা করার সময় বিপদে পড়ে একটা জিনের বাচ্চা। জালাল ডুবুরি ওই বাচ্চাটিকে বাঁচানোর ফলে জিনেরা ওনার উপর খুশি হয় আর ওনাকে এই বিশেষ গুণটা দান করেন। জিনের গুণ নেবার পর আল্লাহর রহমতে উনি পানির নিচে অনেক সময় ধরে থাকতে পারেন। পানির নিচের কোনো জিন যদি কোনো মানুষকে তাদের কাছে নিয়ে যায়, তাহলে এই জালাল ডুবুরি গিয়ে সেই জিনদের সাথে কথা বলে আর সেই মানুষটিকে জীবিত বা মৃত উদ্ধার করে নিয়ে আসে। মামার কথা শেষ হতে না হতে মেম্বার সাহেব দুজনকে বললেন সেই জালাল ডুবুরিকে ডেকে নিয়ে আসতে। মেম্বার সাহেবের কথায় দুজন গিয়ে জালাল ডুবুরিকে নিয়ে আসলেন। জালাল ডুবুরি সেখানে আসায় মেম্বার বললেন, জালাল ভাই, তোমার অনেক নাম ডাক শুনেছি আমি। আমার ছেলেটা এখানে ডুবে গেছে, তুমি একটু ভালো করে খুঁজে দেখবা ভাই। আমার অন্য ডুবুরিদের দিয়ে খুঁজেছি, কিন্তু আমার ছেলেকে কোথাও পাইনি। মেম্বার সাহেবের কথায় জালাল ডুবুরি বললেন, মেম্বার সাহেব, আপনার ছেলে বেঁচে আছে না মারা গেছে সেটা আল্লাহ জানেন। আমি দেখি আপনার ছেলের কোনো খোঁজ পাই কিনা। আপনি চিন্তা করবেন না, আমি নামছি নদীতে। এই বলে জালাল ডুবুরি নদীর হাঁটু পানিতে নেমে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি জানি পরে আল্লাহর নাম নিয়ে নদীতে ডুব দেয়। জালাল ডুবুরি ডুব দেওয়ার পর উপরে থাকা আমরা সবাই অপেক্ষা করতে থাকি কি হয় সেটা দেখার জন্য। এভাবে অপেক্ষা করতে করতে কেটে যায় 1 ঘন্টা। 1 ঘন্টা একটা মানুষ কিভাবে পানির নিচে থাকতে পারে এসব ভাবছি আমি। এমন অবস্থায় হঠাৎ করে জালাল ডুবুরি উপরে ভেসে উঠলেন আর সাথে করে নিয়ে আসে মেম্বার সাহেবের ছেলের লাশ। ছেলের লাশ দেখে মেম্বার সাহেব ও তার স্ত্রী সহ অনেকে কান্না করতে থাকে। এদিকে জালাল ডুবুরি উপরে ওঠার পর গ্রামের অনেকেই জিজ্ঞেস করে, জালাল, তুমি পানির নিচে এতক্ষণ ডুবেছিলা কিভাবে? আর মেম্বার সাহেবের ছেলের লাশ বা পেলে কিভাবে? আর কোথায় পেলে এই লাশটা? গ্রামের অনেকের কথার জবাবে জালাল ডুবুরি একটা অবাক করা কথা বলেন। জালাল ডুবুরি বলেন, আমি যখন পানির গভীরে গিয়ে মেম্বার সাহেবের ছেলেকে খুঁজতে থাকি, তখন হঠাৎ আমি দেখি আমার ডান ও বাম পাশে মাছের মতো 2টো অবয়ব দাঁড়িয়ে আছে। ওদের মুখ ছিল বানরের মতো, কিন্তু নিচের দিকে মাছের মতো। এরকম 2টো অবয়ব আমাকে ধরে পানির আরো গভীরে যেতে থাকে। এভাবে কিছুক্ষণ পর আমি এক অজানায় চলে যাই। আমি দেখি পানির নিচে একটা জায়গা, যেখানে যাবার পর আমি আরো ভালো মতো নিঃশ্বাস নিতে পারছিলাম। আমি সেখানে যাবার পর ওখানে অনেক জিনদের দেখতে পাই। ওই জিনদের যে সর্দার, তখন উনি আমাকে বলে, জালাল, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে আমার দেখা। তুমি একদিন আমার ছেলের জীবন বাঁচিয়েছো, তাই আমরা তোমাকে একটা বিশেষ গুণ দিয়েছি। তুমি এখানে কেন আসছো আমি জানি। তুমি ওই ছেলেটাকে নিতে আসছো, তাই না? কিন্তু তুমি তো ওকে নিয়ে যেতে পারবে না। ও অনেক লোভী। ও আমাদের পূর্বপুরুষের সম্পদ ওই সোনার পুতুলটার উপর লোভ দিছে। গভীর রাতে ও এই নদীর পাড়ে এসে আমাদের সম্পদ সোনার পুতুলটা নিয়ে যেতে চেয়েছে। তাই আমরা ওকে আমাদের কাছে নিয়ে আসি আর ওকে মেরে ফেলি। জিন সর্দারের কথায় আমি ওদের বলি, আপনারা তো ওকে মেরেই ফেলেছেন। ওর বাবা মা সহ আরো অনেকেই ছেলেটার জন্য কান্না করছে। আপনারা অন্তত ওর লাশটা আমাকে দিয়ে দিন। আমার কথায় তখন জিন সর্দার বলেন, ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম। তুমি ছেলেটার লাশ নিয়ে যাও আর সবাইকে বলে দাও এই জায়গায় যেন কেউ গোসল বা অন্য কাজে নেমে আমাদের ডিস্টার্ব না করে, তা না হলে তাকে মেরে ফেলবো।
জালাল ডুবুরির মুখে কথাগুলো শুনে সবাই অনেক অবাক হয়, আমিও অনেক অবাক হই, কেননা এরকম ঘটনা আমি জীবনের প্রথম শুনলাম। এদিকে মেম্বার সাহেবের ছেলের লাশ নিয়ে তারা চলে যায়। আমিও মামার সাথে ফিরে যাই নানার বাড়িতে। নানা বাড়িতে গিয়ে সেখানে আরও 2 দিন থাকার পর আমি বাড়িতে চলে যাই। বাড়ি যাবার পর আমার বন্ধুদের এই ঘটনা বলায় ওরা অবাক হয়ে বলে, রাসেল কি বলিস, এটা কি সত্যি ঘটনা নাকি মিথ্যা? বন্ধু রাসেলের কথায় আমি বললাম, আরে মিথ্যা না, আমি নিজে দেখেছি এসব। নদীর ওই জায়গায় রাত হলে সোনার পুতুল ভেসে ওঠে। আরাফাত, নিশাত, তুই আমাদের বানিয়ে বানিয়ে গল্প বলছিস না তো? আমি বললাম, না রে ভাই, আমি সত্যি বলছি। রাসেল, আচ্ছা তাই তাহলে চল, আমাদেরকেও ওখানে নিয়ে যা, আমরাও দেখব। ওকে বললাম, এই কথা ভুলেও মুখে আনবি না, ও জায়গাটা অনেক ভয়ঙ্কর, ওখানে যাওয়া যাবে না। বিউটি বলে, কেন নিশাদ, ওখানে গেলে কি হবে? আমরা শুধু ওখানে গিয়ে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখব, দেখেই চলে আসব। বিউটির কথায় আমি বললাম, কি বলিস, তুমি কি সত্যি ওখানে যাবা? বিউটি বলে, হ্যাঁ যাব। তোমার কথা শুনে আমার খুব দেখার ইচ্ছা করছে ওই জায়গাটা। আমি কখনো এসব জিন পরিবার তাদের কোনো কিছু দেখিনি। আমার বাবা একজন কবিরাজ, তবু আমি এসব কিছু দেখিনি। বিউটির কথায় ওকে বললাম, ঠিক আছে, তুমি যেতে চাইছো তাহলে আমি আর কিছু বলবো না। আরাফাত বলে উঠলো, এখন তো রাজি হবেই, তোর গার্লফ্রেন্ড বলছে ওর কথা তো ভালো লাগবেই, ওকে তো নিয়ে যেতে মন চাবেই তোকে। আমি বললাম, আরে বিষয়টা তেমন না, তোরা যেতে চাইছিস তাই আর কি, রাজি হলাম। তবে আবারও বলছি, জায়গাটা কিন্তু ভয়ঙ্কর, আর আমরা সেখানে দিনের বেলা গেলে কিছুই দেখতে পাবো না, সেখানে রাতে যেতে হবে। আমার কথায় রাসেল, আরাফাত, বিউটি সবাই রাজি হলেন। সবাই রাজি হওয়ায় আমরা ঠিক করলাম আগামীকাল সন্ধ্যায় যাব সেই জায়গায়। কথা মতো সেটাই করলাম। পরের দিন সন্ধ্যা হবার আগেই আমরা রওনা করলাম সেই নদীর পাড়ের দিকে। বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম নদীর সেই জায়গায়। সেখানে যাওয়ার পর একটু দূরে আমরা অপেক্ষা করতে লাগলাম। ওখানে ঝোপের আড়ালে আমরা বসে আছি। এদিকে রাসেল তখন বললেন, কিরে নিশাত, কই, এখানে তো কিছুই দেখছি না। রাসেলের কথার জবাবে ওকে বললাম, আরে রাতে আরেকটু গভীর হোক, দেখতে পাবি, চুপ করে বসে থাক। আমার কথায় ওরা সবাই চুপ হয়ে রইলেন। এদিকে আরো কিছুক্ষণ পর পানির নিচ থেকে ভেসে উঠল সেই সোনার পুতুলটা। সেই পুতুলটা ভেসে উঠায় রাসেল, আরাফাত, বিউটি সবাই অবাক হয়ে দেখতে লাগলেন। এদিকে সেই সোনার পুতুলটা ভেসে ওঠার একটু পর সেখানে আরো কয়েকটা অবয়ব ভেসে উঠলেন। আমরা দূর থেকে ঝোপের আড়াল থেকে দেখছি এসব। হঠাৎ আমরা দেখলাম নদীর উপরের তীরে 2টো কালো অবয়ব একটা মেয়েকে টেনে ওই নদীতে নামানোর চেষ্টা করছে। এসব দেখে আমি বললাম, আরে দেখ ওদিকে কে, ওরা একটা মেয়েকে টেনে পানিতে নামানোর চেষ্টা করছে। আমার কথা শেষ হতে না হতে আরাফাত বলল, আরে বিউটি কোথায়? নিশাত, বিউটি কই? আরাফাতের কথায় পিছনে তাকিয়ে দেখি বিউটি আমাদের সাথে নেই। তাহলে ওই মেয়েটাই বিউটি? এই ভেবে আমার মাথায় কিছু কাজ করছিল না। আমি ঝোপের আড়াল থেকে বেরিয়ে দৌড়ে সেখানে গেলাম। আমরা সেই অবয়ব দুটো মেয়েটার কাছে যেতে দেখলাম এই মেয়েটা আর কেউ না, এটাই বিউটি। আমরা ওর কাছাকাছি যেতে সেই অবয়ব দুটো বিউটিকে নদীতে নামাতে সক্ষম হয়, আর আমরা কিছু বুঝে ওঠার আগে ওরা বিউটিকে পানির নিচে নিয়ে যায়। আমরা শেষবার শুধু বিউটির একটা কথাই শুনেছি। বিউটি বলছে, নিশাত বাঁচাও আমাকে। কথাটা বলা শেষ হতেই ও পানির নিচে ডুবে যায়। বিউটি ডুবে যাওয়ার সাথে সাথে সেখানে সব স্বাভাবিক হয়ে যায়। সেখানে কোনো পুতুল বা অবয়ব দেখা যায় না। আমাদের চোখের সামনে এরকম একটা ঘটনা ঘটায় আমরা যেন পাথর হয়ে গেছি। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। এখন বাড়িতে গিয়ে কি জবাব দিব, বিউটির মা বাবাকে কি বলবো, এসব ভাবতে ভাবতে সেখানে বসে পড়লাম। বিউটিকে এভাবে হারাবো ভাবতে পারিনি। ও পানির নিচে ডুবে যাওয়ায় আমরা সারা রাত নদীর পাড়ে অপেক্ষা করি, কি জানি বিউটির কোনো খোঁজ মেলে কিনা। কিন্তু না, বিউটির কোনো খোঁজ না পেয়ে সকালবেলা বিউটির বাড়িতে খবর দিলাম। এদিকে সকাল হতেই গ্রামের অনেকে জড়ো হয়েছে সেখানে। বিউটির মা বাবাকে খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসলো। ওরা আসায় আমরা সব ঘটনা ওনাকে খুলে বলি। সব শুনে বিউটির মা বাবা আমাদের সাথে অনেক রাগারাগি করে। ওরা বলে, কেন ওদের না জানিয়ে ওকে সেখানে নিয়ে আসলি? বিউটি হারিয়ে গেছে, তাই বিউটির বাবা ওই জালাল ডুবুরিকে নিয়ে আসলেন আর অনেক অনুরোধ করলেন। জালাল ডুবুরিকে অনেক অনুরোধ করায় উনি ওনার নিয়ম মোতাবেক নদীতে নেমে পানিতে ডুব দিলেন। উনি ডুব দেওয়ার 1 ঘন্টা পর
আবার উপরে ভেসে উঠলেন। উনি উপরে ভেসে উঠায় আমার তো অবস্থা খারাপ, কি জানি উনি বিউটির লাশ নিয়ে ফিরে কিনা, এই ভেবে জালাল ডুবুরির দিকে তাকিয়েছিলাম। কিন্তু জালাল ডুবুরি বিউটিকে না নিয়ে একাই ফিরে আসলেন। উনি ফিরে আসায় বিউটির বাবা ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি একা আসলেন যে, আমার মেয়ের কি কোনো খবর পাননি? ও বেঁচে আছে না মারা গেছে? এই বলে বিউটির মা বাবা কান্না করতে লাগলেন। ওদের কান্না দেখে জালাল ডুবুরি বললেন, আপনারা কান্না করবেন না, আপনাদের মেয়ে বেঁচে আছে। জালাল ডুবুরির এ কথা শুনে বিউটির বাবা বললেন, তাহলে আমার মেয়ে কোথায়? বিউটির বাবার কথায় জালাল ডুবুরি বললেন, আমি যখন পানির গভীরে যাই তখন আমাকে একদল জিন ধরে তাদের সর্দারের কাছে নিয়ে যায়। আমি সেই সর্দারকে চিনি, উনিও আমাকে চেনে। আমি সেখানে যাবার পর ওই জিন সর্দারকে বলি, আপনি বিউটি নামের মেয়েটাকে কেন ধরে নিয়ে আসছেন? ওই মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো আপনাদের সোনার পুতুলের কোনো লোভ করেনি বা আপনাদের থাকার জায়গা এই নদীতেও নামেনি, তাহলে ওকে কেন ধরে নিয়ে আসছেন? আমার কথায় সেই সর্দার বলেন, জালাল তুমি ভুল ভাবছো, ওই মেয়েটাকে আমি বা আমাদের গোত্রের কেউ ধরে নিয়ে আসেনি। ওই মেয়েটাকে ধরে নিয়ে গেছে ইফরিত গোত্রের জিনেরা। তুমি হয়তো ভাবছো এই পানির নিচে শুধু আমাদের বসবাস, এটা না। তোমাকে যদি সহজভাবে বলি, এটা আমাদের জিনদের দুনিয়া। এখানে নানা গোত্রের জিনেরা বাস করে, এক এক গোত্রের থাকার জায়গা আলাদা আলাদা। আমরা ওই মেয়েকে ধরে নিয়ে আসিনি, ওই মেয়েটাকে ইফরিত গোত্রের জিনেরা ধরে নিয়ে গেছে। আর ইফরিত গোত্রের জিনেরা অনেক শক্তিশালী, ওদের সাথে আমরা পারবো না। ওরা কেন মেয়েটাকে ধরে নিয়ে গেছে, এর কারণ কি, সেটা আমি বা আমার গোত্রের কেউ বলতে পারবে না। বললে ওদের সাথে আমাদের শত্রুতা শুরু হবে। আমি মেয়েটার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, শুধু এতটুকু বলবো, মেয়েটা মারা যায়নি, ও বেঁচে আছে। জালাল তুমি আমার পরিচিত, তাই আমি তোমাকে সবটা বললাম, তুমি চলে যাও। ইফরিত জিনদের কাছে তুমি যেও না, ওরা তোমার উপর রেগে তোমার ক্ষতি করতে পারে। তোমার ভালোর জন্য বলছি, তুমি ফিরে যাও। জালাল ডুবুরের মুখে কথাগুলো শুনে আমরা সবাই বেশ অবাক হই। বিউটিকে সেই ইফরিত গোত্রের জিনেরা কেন ধরে নিয়ে যাবে? ওর সাথে ওদের শত্রুতা কিসের? জালাল ডুবুরির কথা শুনে বিউটির মা বাবা কি জানি ভাবতে লাগলেন মনে মনে। এর ঠিক কিছুক্ষণ পর ওরা চলে গেলেন বাড়িতে। বিউটির মা বাবা বাড়িতে যাবার পর গ্রামের সবাই চলে গেলেন সেখান থেকে। সবাই চলে যাওয়ায় কিন্তু আমি কোথাও যাইনি। আমি তখন জালাল ডুবুরিকে বলি, চাচা আপনাকে একটা কথা বলবো, রাখবেন? আমার কথায় উনি জিজ্ঞেস করায় আমি বললাম, আমি যাব জিনদের দুনিয়ায়। আমার কথা শুনে উনি বললেন, কি বলো, পাগল হলে নাকি? যাও, বাড়িতে ফিরে যাও, এসব এত সহজ না বাবা। ওনার কথায় আমি ওনার হাত ধরে বললাম, চাচা আমি জানি এটা সহজ নয়, কিন্তু আমার এটা করতেই হবে। আমি বিউটিকে ভালোবাসি, ভালোবাসা ছাড়াও ও আমার জন্য এখানে আসছে, আমার জন্য বিপদে পড়ছে। আমি ওকে বাঁচাতে যা হয় করব, এতে আমার মৃত্যু হলে হবে। আপনি দয়া করে আমাকে জিনদের দুনিয়ায় যাওয়ার জন্য সাহায্য করুন। আমার কথা ও অনুরোধ উনি বললেন, আসো, আমার সাথে আসো। এই বলে উনি আমাকে ও আমার বন্ধু রাসেল ও আরাফাতকে নিয়ে ওনার বাড়িতে গেলেন। সেখানে যাওয়ার পর উনি বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি যেহেতু এত করে অনুরোধ করছো, আমি তোমাকে আমার পরিচিত জিনদের সাথে কথা বলিয়ে দিব, পরে ওরা যা হয় করবে। এর বেশি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ওনার কথায় আমি রাজি হলাম। আমি রাজি হওয়ায় উনি বললেন, ঠিক আছে, তোমরা আমার বাড়িতেই থাকো, আর রাতে তোমাকে নিয়ে আমি যাব জিনদের দুনিয়ায়। দিনের বেলা গেলে নদীর পাড়ে অনেক লোকজন জড়ো হবে, সেজন্য ওনার কথায় আমি রাজি হয়ে দিনটা ওনার বাড়িতেই কাটিয়ে দিলাম। রাত হতে উনি বললেন, চলো, এখন আমাদের যাবার সময় হয়েছে। জালাল ডুবুরির কথায় আমি রাসেল ও আরাফাতকে জড়িয়ে ধরে বললাম, ভাই জানি না কি হবে, আমার জন্য দোয়া করিস, আল্লাহর রহমতে আমি যেন বিউটিকে নিয়ে ফিরতে পারি। এই বলে জালাল ডুবুরির সাথে চলে আসলাম নদীর পাড়ে। সেখানে আসার পর জালাল ডুবুরি আমাকে বললেন, শোনো, এখন এই নদীতে নেমে আমি তোমাকে নিয়ে ডুব দেব। আমরা ডুব দেওয়ার পর একটু গভীরে যেতে জিনেরা আমাদের টেনে তাদের দুনিয়ায় নিয়ে যাবে। তুমি কিন্তু ভয় পেও না, দরকার হয় চোখ বন্ধ করে থাকবা, আমি বললে চোখ খুলবা। এই বলে উনি আমার হাত ধরে পানিতে নামলেন। এরপর বিসমিল্লাহ বলে দুজনে একটা ডুব দিলাম। নদীতে ডুব দেওয়ায় কিছুক্ষণ পর জালাল ডুবুরির কথা মতো সেটাই হলো। হঠাৎ দুজন জিন এসে আমাদের ধরে পানির আরো গভীরে নিয়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখে আমার অনেক ভয় করলেও আমি চুপ করেছিলাম। এভাবে কিছুক্ষণ পর আমরা চলে গেলাম এক অজানা জায়গায়। পানির নিচে যেন আলাদা একটা জগৎ।
সেখানে কোনো পানি নেই, আর আমি ওখানে নিঃশ্বাস নিতে পারছি। আমরা সেখানে যাবার পর আমি দেখলাম অনেক জিনদের দেখে আমি জালাল ডুবুরির গা ঘেঁষে দাঁড়ালাম। এদিকে সেখানে যাওয়ায় সেখানকার জিনের সর্দার বললেন, জালাল তুমি আবার কেন এসেছো? তোমার সাথে এই ছেলেটা কে? জিন সর্দারের কথায় জালাল ডুবুরি বললেন, সর্দার, যে মেয়েটাকে ইফরিত জিনেরা ধরে নিয়ে গেছে সেই মেয়েটাকে ভালোবাসে এই ছেলেটাকে আমি অনেক নিষেধ করার পরও শুনল না। সে আমাকে অনেক অনুরোধ করলো ওকে যেন এখানে নিয়ে আসি। ওর অনেক অনুরোধে ওকে নিয়ে আসলাম আমি এখানে। এখন আপনি যদি এই ছেলেটাকে ইফরিত জিনেদের ঠিকানা বলেন তাহলে ওর অনেক উপকার হয়। আমিও আশা করি আপনি একে সঠিক পথ দেখিয়ে দিবেন। জালাল ডুবুরির কথায় জিন সর্দার বললেন, জালাল তুমি যেহেতু বলছো আর ছেলেটা যখন সাহস করে আসছে, তাহলে আমি ওকে সঠিক ঠিকানা বলে দিচ্ছি। এর বেশি আমি করতে পারবো না। আমি বা আমার গোত্রের জিনেরা এই ছেলেটাকে নিয়ে কোথাও যেতে পারবো না, ওকে একাই যেতে হবে। এই বলে সেই জিন সর্দার আমাকে বললেন, শোনো, এখন একটা জিন তোমাকে নিয়ে একটা জায়গায় যাবে। সেখানে গিয়ে ও তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিবে। তুমি ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকবে। মনে রাখবে, তোমাকে পিশাচ জিনেদের রাজ্য পার করে যেতে হবে। পিশাচ জিনেরা কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে থাকে, ওদের দেখে ভয় পাবে না। তুমি ওদের দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে একসময় একটা জায়গায় যাবে। সেখানে গিয়ে দেখবা সেই রাজ্যটা খুব সুন্দর সুন্দর প্রাসাদ, আর জিনগুলো সুন্দর রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরকম জায়গা আর সুন্দর জিনদের দেখলে বুঝবা ওটা ইফরিত জিনেদের রাজ্য। তুমি সেখানে গিয়ে সেই গোত্রের জিন সর্দারের সাথে দেখা করলে ওই মেয়েটাকে পাবে। জিন সর্দারের কথায় আমি আল্লাহর উপর ভরসা নিয়ে রাজি হলাম। আমি রাজি হওয়ায় জালাল ডুবুরির কাছে বিদায় নিয়ে ওনাকে বললাম, চাচা, জানি না কি হবে, বেঁচে থাকবো কিনা মারা যাব, আমার জন্য দোয়া করবেন, আপনার উপকার মনে থাকবে। জালাল ডুবুরির কাছে বিদায় নেবার পর একটা জিন এসে আমাকে বলল, আমার হাতটা ধরো আর চোখ বন্ধ করো। আমি না বললে চোখ খুলো না। ওনার কথায় ওনার হাতটা ধরে চোখ বন্ধ করলাম। আমি চোখ বন্ধ করার পর মনে হচ্ছে আমরা উড়ে উড়ে বাতাসের বেগে কোথায় যেন যাচ্ছি। এভাবে কিছুক্ষণ যাবার পর সেই জিন হঠাৎ থেমে গিয়ে বলল, চোখ খুলো। ওনার কথায় চোখ খুলতেই দেখলাম এটা এক অন্যরকম জায়গা। আমি চোখ খুলতেই সেই জিনটা বলল, শোনো, তুমি এদিক দিয়ে যেতে থাকবা। শুরুতে কিন্তু পিশাচ জিনদের রাজ্য পড়বে, এই রাজ্যটা অতিক্রম করে যেতে হবে তোমাকে, ঠিক আছে? ভয় পেও না। কথাটা বলে চলে গেলেন সেই জিনটা চলে যাবার পর আমি এদিক সেদিক তাকাতেই ভয়ে কলিজা শুকিয়ে গেল। আমি জিনদের দুনিয়ায় আশেপাশে সব জিন। আমি আল্লাহর নাম নিয়ে হাঁটতে লাগলাম। আমি যখন পিশাচ জিনদের রাজ্যে হাঁটছি তখন আশেপাশে তাকিয়ে দেখছি ভয়ঙ্কর রূপে পিশাচদের। ওরাও আমার দিকে কিভাবে তাকাচ্ছিল। ওদের ভয়ঙ্কর রূপ দেখে আমি দোয়া কালাম পড়তে পড়তে আরো জোরে জোরে হাঁটতে লাগলাম। এভাবে প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমি একটা জায়গায় গেলাম। সেখানে যাবার পর হঠাৎ আমার সামনে দুটো জিন চলে আসলো। জিন দুটো ভয়ঙ্কর ছিল না, স্বাভাবিক সুন্দর দেখতে। ওরা আমার সামনে এসে বলল, তুমি কি আদম সন্তান? তোমাকে দেখে মানব জাতি মনে হচ্ছে। ওদের কথায় আমি কিছু না বলে চুপ করে রইলাম। এটা দেখে ওরা বলল, বলো, তুমি মানুষ হয়ে আমাদের রাজ্যে আসছো কেন? ওদের কথায় কোনো উপায় না পেয়ে ওদের বললাম, আমি একটা মেয়ের জন্য এখানে আসছি। আপনাদের সর্দার একটা মেয়েকে ধরে নিয়ে আসছে। আমার কথায় ওরা একে অপরের দিকে তাকিয়ে আছে। আমাকে বললেন, তুমি ওই মেয়েটাকে নিতে আসছো? আমি বললাম, হ্যাঁ, আমি ওকে নিতে আসছি। আপনারা কি আপনাদের সর্দারের কাছে আমাকে নিয়ে যেতে পারবেন? আমার কথায় ওরা কিছু না বলে ইশারা দিয়ে ওদের পিছনে যেতে বললেন। ওদের ইশারা মতো আমিও চলে গেলাম ওদের সাথে যাওয়ায় ওরা আমাকে নিয়ে গেল জিন সর্দারের কাছে। আমি সেই সর্দারের কাছে যেতেই উনি বলল, ওকে দেখে তো মানুষ মনে হচ্ছে, তুমি আমাদের রাজ্যে কিভাবে আসলে আর কি চাও আমাদের কাছে? তখন ওনার কথায় আমি সব ঘটনা খুলে বললাম, কিভাবে সেখানে গেলাম। আমার কথায় সেই জিন সর্দার একটু চুপ থেকে বললেন, আমি বুঝতে পারছি তুমি ওই মেয়েটাকে অনেক ভালোবাসো। হ্যাঁ, ওই মেয়েটা আমাদের কাছেই আছে। আমরা ওকে ধরে নিয়ে আসছি। ওকে কেন ধরে নিয়ে আসছি, কি কারণে আনছি সেটা পরে জানতে পারবে। তুমি ওকে নিতে আসছো, কিন্তু ওকে নিয়ে যেতে পারবে না। তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি মেয়েটাকে তোমার সাথে ফিরে যেতে দিব।
জিন সর্দারের কথায় ওনাকে বললাম কি কাজ বলুন। আমার কথায় জিন সর্দার বললেন, এই যে আমাকে দেখছো, আমি কিন্তু এই রাজ্যের সর্দার, আমি এখনো সর্দার হইনি। আমার বাবা হলেন আসল সর্দার, আমার বাবা না। আমার বাবা না থাকার কারণে আমি জিনদের সর্দার হয়ে দায়িত্ব পালন করছি। আমার বাবাকে বন্দি করে রেখেছে, আমার বাবা একটা বাক্সের ভিতর বন্দি, ওনাকে বন্দি করে মাটির নিচে পুঁতে রেখেছে আজ থেকে 100 বছর আগে। 100 বছর ধরে আমার বাবা বন্দি। আর কোনো মানুষ জিনকে বন্দি করলে সেটা মানুষ আর সৃষ্টিকর্তা ছাড়া কোনো জিন মুক্ত করতে পারে না। আমরা আমার বাবাকে মুক্ত করতে পারবো না, এটা কোনো মানুষ পারবে। তুমি যদি এই কাজটা করো তাহলে এই মেয়েটাকে ছেড়ে দিব, সাথে অনেক উপহারও দিব। বিউটিকে বাঁচাতে আমি ওনার কথায় রাজি হলাম আর বললাম, কোথায় আছে আপনার বাবা? তখন উনি আমাকে একটা পুরনো রাজবাড়ির কথা বলেন, যে রাজবাড়িটা আমি চিনি, ওটা আমাদের এলাকায়। জিন সর্দার বলেন, সেই রাজবাড়ির একটা জায়গায় মাটির নিচে আমার বাবা বন্দি। আমার জিনেরা তোমাকে জায়গাটা দেখিয়ে দিবে, তুমি সেখানকার মাটি খুঁড়ে সেই বাক্সটা আমার কাছে নিয়ে আসবে। তুমি ওটা নিয়ে আসতে পারলে এই বিউটি নামে মেয়েটাকে ছেড়ে দিব। এখন তোমাকে আমার জিনেরা আবার পানির উপরে, মানে তোমাদের দুনিয়ায় রেখে আসবে, আর তুমি আমার কথা মতো সেই বাক্সটা আমার কাছে নিয়ে আসবে। কিন্তু এখানে শর্ত আছে, তুমি কোনো হুজুর বা কবিরাজের কাছে যাবে না, ওদের সাহায্য নিবে না, তোমার বন্ধুদের সাহায্য নিতে পারো, সমস্যা নেই। তুমি কি রাজি? আমি বললাম, হ্যাঁ আমি রাজি। আমি রাজি হওয়ায় দুজন জিন আমাকে নিয়ে আবার নদীর উপরে আসলেন, এসে বললেন, এখন যাও, তোমার কাজ শুরু করো। সেই জিনের কথায় আমি নদীর পাড় থেকে জালাল ডুবুরির বাড়ির দিকে যেতে লাগলাম। আমি কিছুক্ষণের মধ্যে জালাল ডুবুরির বাড়িতে পৌঁছে গেলাম। আমি ওনার বাড়িতে গিয়ে আমি ওনাকে ডাকতে লাগলাম, জালাল চাচা কোথায় আপনি? রাসেল, আরাফাত, এই কোথায় তোরা? আমার কথায় জালাল চাচা ও আমার বন্ধুরা বেরিয়ে আসলেন। ওনারা আমাকে দেখে বললেন, আরে তুমি ফিরে আসছো, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু মেয়েটা কই, যাকে আনতে গিয়েছিলে? জালাল চাচার কথায় ওনাকে বললাম, বিউটিকে নিয়ে আসতে পারিনি চাচা, কিন্তু ওকে ফিরে পাবো। এতে একটা কাজ করতে হবে। কি কাজ সেটা আপনাকে এখন বলা যাবে না, পরে জানতে পারবেন। আপনি আমার অনেক উপকার করেছেন, তাই শেষবারের মতো আপনাকে ধন্যবাদ দিতে আসলাম আর বন্ধুদের নিয়ে যেতে আসলাম। আমার কথায় উনি বললেন, ঠিক আছে বাবা, যাই করো ভেবেচিন্তে করো, তুমি যেন সফল হও সেই দোয়া করি। জালাল চাচার কথায় ওনার কাছে বিদায় নিয়ে আমি, রাসেল ও আরাফাত রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে যেতে যেতে আমি ওদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের বললাম, জিনেরা একটি শর্তে ছাড়বে বিউটিকে। আমার সব কথা শুনে আরাফাত বলল, কিন্তু নিশাত, সেই রাজবাড়িতে তো সিকিউরিটি গার্ড পাহারা দেয়। ওই রাজবাড়িটা এখন সরকারি জায়গা, সরকার ওখানে 4-5 জন সিকিউরিটি গার্ড রেখেছেন। ওখানে দিনের বেলা তো দূরের কথা, রাতের বেলা যাওয়া অসম্ভব। ভাই, বিউটিকে বাঁচাতে সেই অসম্ভবকে সম্ভব করতে হবে। আমরা যেভাবে হোক সেই রাজবাড়িতে ঢুকবো আর মাটি খুঁড়ে সেই বাক্সটা খুঁজে বের করব। রাসেল বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, এটা করব, কিন্তু আজকে না, কালকে রাতে। আমরা 2 দিন ধরে বাড়িতে নেই, আগে বাড়িতে যাই। রাসেলের কথায় রাজি হয়ে যাই, যে যার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর বাবা বললেন, নিশাত কোথায় গিয়েছিলি? না বলে হুটহাট করে কোথায় যাস? বাবার কথার জবাবে ওনাকে বললাম, বাবা মামাদের বাড়িতে গিয়েছিলাম, বন্ধুদের নিয়ে ঘুরলাম 2 দিন। বাবা বলে, আর না বলে যাস না, যা ফ্রেশ হয়ে খেতে আয়। বাবার কথায় ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। যাক, মা বাবা কিছু বুঝতে পারেনি মনে হয়। আমি স্বাভাবিকভাবে সেই দিনটা পার করলাম। সেদিন রাতের বেলার ঘটনা, আমি ঘুমাতে যাব ঠিক তখনই আমার রুমে 2 জন জিনকে দেখতে পাই। সেই জিন দুটোকে দেখে আমি ভয়ে চিৎকার করতে যাব ঠিক তখনই ওরা বলল, ভয় পেও না, আমরা সেই জিন যারা কাল তোমাকে সেই রাজবাড়িতে দেখিয়ে দিব আমাদের সর্দারের বাবা কোথায় বন্দি আছে। আজকে ঘুমাও, কাল তোমরা সেই রাজবাড়িতে যাবার পর আমরা তোমাকে জায়গাটা দেখিয়ে দিব। চিন্তা করো না, আমরা অদৃশ্যভাবে থাকবো, তুমি ছাড়া আমাদের কেউ দেখতে পারবে না। কথাটা বলে চলে গেল ওরা চলে যাবার পর আমি ঘুমিয়ে গেলাম। পরের দিনের বেলা আমি রাসেল ও আরাফাতকে বলে রাখলাম রাতে কোথায় দেখা করতে হবে। আমার কথা মতো সেদিন রাতের বেলা 3 জনই একসাথে হলাম। 3 জনই একসাথে হয়ে রওনা করলাম সেই রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়িটা আমাদের এলাকায় থাকায় কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেখানে। রাজবাড়ির কাছে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে দেখলাম বাড়িটার সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে তারা পাহারা
পাহারা দিচ্ছি। এটা দেখে আমি ওদের বললাম, এই এখন কি করব, কোন দিক দিয়ে ভিতরে যাওয়া যায়? আমার কথায় আরাফাত বলল, নিশাত, আমরা পেছনের দিক দিয়ে যাই, ওই দিকে সিকিউরিটি তেমন একটা যায় না। আরাফাতের কথা মতো সেটাই করলাম। আমরা তিনজনই রাজবাড়ির পেছনের দিকে দেয়াল টপকিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। রাতের অন্ধকার জায়গাটা দিনের বেলা দেখতে সুন্দর হলেও রাতে সেটা অন্যরকম একটু ভুতুরে টাইপের। আমরা সেখানে যাবার পর আমি সেই জিন দুটোকে দেখলাম, যে জিন দুটো আমাকে দেখা করেছে আগেই। আমাকে ইশারা দিয়ে তাদের সাথে যেতে বললেন। আমি ওদের ইশারা মতো বন্ধুদের নিয়ে সেই দিকে যেতে লাগলাম। আমি জিনদের ইশারা মতো যেতে যেতে একটা জায়গায় গিয়ে ওরা থেমে গেল আর আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিল জায়গাটা কোনটা। জায়গাটা একটা গাছের নিচে। গাছটা অনেক বড় আর পুরনো। জিনদের দেখানো জায়গায় গিয়ে আমি রাসেল ও আরাফাতকে বললাম, রাসেল, আরাফাত, এই জায়গায় মাটি খুঁড়লে সেই বক্সটা পাওয়া যাবে। এই বলে সাথে করে নিয়ে যাওয়া কোদাল দিয়ে সেখানকার মাটি খুঁড়তে লাগলাম। আমি মাটি খুঁড়ছি, রাসেল ও আরাফাত পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় আমার ফোনের একটা কল আসে। ফোনে কল আসায় আমি ফোনটা চেপে ধরি, কেননা ফোনের সাউন্ড পেয়ে না জানি সিকিউরিটিরা চলে আসে। আমি ফোনটা চেপে ধরে রিসিভ করলাম। বাবা বলে উঠল, নিশাত, কোথায় তুই? তোর ঘরে গিয়ে দেখলাম তুই নেই। বাবার কথার জবাবে আমি বললাম, বাবা, একটু বাইরে আসছি। কথাটা বলে ফোনটা রেখে আবারও মাটি খুঁড়তে লাগলাম। ঠিক তখনই পিছন থেকে 3-4 জন সিকিউরিটি গার্ড এসে আমাদের ধরে ফেললেন। ওরা আমাদের ধরে বলতে লাগলেন, কি চুরি করতে আসছো তাই না? এই রাজবাড়িতে অনেক ধন সম্পদ আছে, এগুলোর খোঁজ পেয়েছো নিশ্চয়ই। ওদের কথায় আমি বললাম, না, আমরা চোর নই, আমরা তো এমনি আসছি রাতের বেলা রাজবাড়িটা কেমন লাগে সেটা দেখতে। আমার কথায় ওরা বলল, তাহলে মাটি করছো কেন? তোমাদের মতলব খারাপ, তোমাদের পুলিশে দেব। কথাটা বলে ওরা পুলিশকে খবর দিলেন আর পুলিশ এসে আমাদের ধরে নিয়ে গেলেন। পুলিশ আমাদের ধরে নিয়ে যাওয়ার পর মনে হলো সব শেষ হয়ে গেল। থানায় বসে বসে ভাবতে লাগলাম, আমি কি তাহলে বিউটিকে বাঁচাতে পারবো না? এদিকে তখনই সেই জিন দুটো আসলো আর আমাকে বলল, কি তুমি তো পারলে না, এখন কি করবা? আমরা কি বিউটিকে মেরে ফেলবো? ওদের কথায় আমি বললাম, না, এটা করবেন না, অপেক্ষা করুন, আমি আপনাদের কথা মতো কাজ করব, একটু সময় দিন। আমার কথায় সেই জিনেরা বলল, ঠিক আছে, তোমাকে 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে কাজটা করতে না পারলে ওই মেয়েটাকে মেরে ফেলবো। বাবা চলে আসলেন থানায়। বাবা আসার পর পুলিশকে জিজ্ঞেস করলেন, স্যার, আমার ছেলে ও তার বন্ধুদের ধরছেন কেন? বাবার কথায় পুলিশ বলে, আপনার ছেলে ও তার বন্ধুরা মিলে ওই পুরনো রাজবাড়িতে গিয়েছিল, হয়তো চুরি করতে গেছে, সেখানকার সিকিউরিটি গার্ড ধরছিল ওদের। পুলিশের কথায় বাবা আমার দিকে তাকিয়ে বললেন, নিশাত, কি বলছেন উনি? বাবার কথায় ওনাকে বললাম, না, মানে বাবা, আমরা বুঝতে পারিনি, না বুঝে রাতের বেলা রাজবাড়িতে গিয়েছিলাম। আমার কথায় বাবা পুলিশকে বললেন, স্যার, ছেড়ে দিন, ছেলে মানুষ, এরকম ভুল আর কখনো করবে না। বাবার কথায় সেই পুলিশ বললেন, ঠিক আছে, প্রথমবার ছেড়ে দিচ্ছি, কিন্তু এরকম ভুল আর কখনো করলে তখন এত সহজে ছাড়বো না। নিন, এখানে একটা সই করুন। পুলিশের কথায় বাবা সই করে আমাদের নিয়ে বাড়িতে চলে গেলেন। আমি বাবার সাথে বাড়িতে গেলাম। বন্ধুরা ওদের বাড়িতে গেল। বাড়িতে যাবার পর বাবা বলল, নিশাত, তুই এখনো ছোট না বড় হয়েছিস, এমন কিছু করিস না যেটাতে আমাদের মান সম্মান চলে যায়। কথাটা বলে বাবা চলে গেলেন। বাবা চলে যাওয়ায় আমি মন খারাপ করে শুয়ে রইলাম। আমার মাথায় শুধু জিনদের কথাগুলো ঘুরছে। 3 দিনের মধ্যে ওই জিন সর্দারের বাবাকে মুক্ত করতে না পারলে ওরা বিউটিকে মেরে ফেলবে। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কোথাও বের হইনি, সারা দিন বাড়িতে ছিলাম। এভাবে দিনটা কেটে গিয়ে রাত হলো। রাত হতেই আমি না ঘুমিয়ে জেগেছিলাম, কেননা আমি আজ রাতেই সেই রাজবাড়িতে একাই যাব। এতে যা হয় হবে, যেই কথা সেই কাজ। রাত গভীর হতেই আমি খুব সাবধানে বেরিয়ে পড়লাম সেই রাজবাড়ির দিকে। রাতের অন্ধকার আমি হাঁটছি, হঠাৎ রাস্তায় সেই জিন দুটোর সাথে দেখা। জিন দুটোকে দেখে বললাম, শুনুন, আপনাদের একটা কাজ করতে হবে। রাজবাড়িতে যত সিকিউরিটি আছে সবাইকে ঘুম পাড়িয়ে দিবেন, পারবেন তো? আমার কথায় সেই জিন দুটো বলল, এটা তো নিয়মের বাহিরে, তবে যাও, তোমার কথাই হবে, আমরা ওদের ঘুম পাড়িয়ে দিব, তুমি যাও, আমাদের কথা মতো কাজ করো।
ওদের কথায় আমি কিছুক্ষণের মধ্যে চলে গেলাম সেই বাড়িতে। আমি রাজবাড়িতে যাবার পর দেখলাম সেখানকার সিকিউরিটি গার্ডেরা ঘুমাচ্ছে। আমি এই সুযোগে গত রাতের দেখানো জায়গায় গিয়ে আমি মাটি খুঁড়তে লাগলাম। এভাবে বেশ কিছুক্ষণ পর মাটি খুঁড়তে খুঁড়তে আমি দেখতে পেলাম একটা বাক্স। আমি বাক্সটা দেখে সেটা নিতে যাব, ঠিক তখনই সেখানে ঝড় শুরু হলো। আর ঝড়ের মাঝে সেখানে চলে আসলো কয়েকটা জিন। আমি সেই জিনদের দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে গেলাম। সেই জিনগুলো এসে একজন আমাকে বলল, দাঁড়াও, ভুলেও ওই বাক্সটাতে হাত দিবে না বা ওটা খুলবে না। ওই জিনদের কথায় আমি বললাম, কেন? এটাতে তো আপনাদের সর্দারের বাবা বন্দি, খুলবো না কেন? আমার কথা শুনে একজন জিন দুটো জিনকে বললেন, ওকে ধরে নিয়ে আসো। সেই জিনের কথা মতো দুজন জিন এসে আমাকে ধরলো। আর আমি যে মাটি খুঁড়লাম সেগুলো আবার ভরাট করে দিল। ওদের এমন আচরণ দেখে আমি কিছুই বুঝতে পারছি না। ওরা আমাকে ধরার পর আমি যেন স্বপ্নের মধ্যে হারিয়ে গেলাম। আমি বুঝতে পারছি আমি আকাশে উঠছি। এর ঠিক কিছুক্ষণ পর আমার মনে হলো আমি গভীর কোনো সমুদ্রের নিচে চলে যাচ্ছি। এরকমভাবে বেশ কিছুক্ষণ পর সেই জিনেরা আমাকে নিয়ে যায় একটা সুন্দর রাজ্যে। সেই জায়গাটা এত সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। আমি সেখানে যাবার পর দেখলাম খুব সুন্দর সুন্দর প্রাসাদ। এত সুন্দর জায়গা দেখে আমি জিনগুলোকে বললাম, আপনারা কারা? এটা কোন জায়গা? আমাকে আপনারা ধরে নিয়ে আসলেন কেন? আমার কথায় ওরা বলল, আমাদের নতুন রানীমার আদেশে আপনাকে ধরে নিয়ে আসছি। রানীমা? কে আপনাদের রানীমা? আমার কথায় ওরা আমাকে খুব সুন্দর একটা বড় প্রাসাদে নিয়ে গেলেন। আমি সেখানে যাবার পর দেখলাম অনেক জিন ও পরী। আমি দাঁড়িয়ে আছি। এক সময় কয়েকজন পরীর মাঝে আরেকটা পরী, যার মাথায় মুকুট পরা ছিল, উনি মনে হয় ওদের রানীমা। পরীদের সাথে সেই রানীমা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। উনি আমার একটু কাছে আসতেই আমি চমকে উঠলাম, কেননা ওনাকে দেখতে বিউটির মতো লাগছে। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। এমন সময় উনি কাছে এসে বলল, ওকে নিয়ে আমার রুমে আসো, আমি একাকী কথা বলবো ওর সাথে। রানীমার কথায় আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হলো। রুমটা বেশ সুন্দর। আমি সেখানে যাবার পর রানীমা ওখানে গেলেন। রুমে উনি আর আমি একা। আমি রুমে যাবার পর উনি আমার দিকে তাকিয়ে বললেন, নিশাত, আমাকে চিনতে পারছো? ওনার কথায় মাথা নিচু করে বললাম, আপনি তো জিন পরীদের রানীমা, আপনাকে কিভাবে চিনবো? তবে আপনি আমার ভালোবাসার মানুষ, বিউটির মতো দেখতে। আমার কথায় উনি বলল, নিশাত, আমি বিউটির মতো দেখতে না, আমি তোমার বিউটি। কি তুমি আমার বিউটি? মানে তুমি জিনদের রানীমা? না, তুমি আমার বিউটি হতে পারো না। আমার কথায় বিউটি বললেন, নিশাত, বসো, এখানে আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। আসলে তুমি ভাবছো জিনেরা আমাকে ধরে নিয়ে এসে বন্দি করে রাখছে, কিন্তু না, ওরা আমাকে ধরে নিয়ে আসছে কেননা আমি ওদের সন্তান। আমার আসল মা বাবা এই রাজ্যের সর্দার, আমি জিনের সন্তান। তুমি জিনের সন্তান? তুমি মানুষ না? বিউটি বলল, না, আমি মানুষ না। হ্যাঁ, এত বছর আমি মানুষের সাথে ছিলাম। আমি যাকে মা বাবা ভাবতাম ওরা আমার আসল মা বাবা না। বিউটির কথায় সব কিছু এলোমেলো লাগছে। ওর কথা শুনে আমি বললাম, তুমি যদি বন্দি না হও তাহলে সেদিন জিনের সর্দার আমাকে কেন বলল ওনার বাবাকে মুক্ত করলে তবে তোমাকে ছেড়ে দিবে? আমার কথায় বিউটি বলল, আরে ওরা আমাদের রাজ্যের জিন না, তুমি পিশাচ জিনদের পাল্লায় পড়ছো। পিশাচ জিনেরা তোমাকে বোকা বানিয়ে তোমাকে দিয়ে ওর বাবাকে মুক্ত করতে চেয়েছিল। আমি সবটা শোনার পর এটা হতে দেইনি, তোমাকে ধরে নিয়ে আসছি। নিশাত, জানি হঠাৎ এসব শুনে বিশ্বাস করতে পারছো না, কিন্তু এটাই সত্যি। এটা তো ইফরিত জিনের রাজ্য। এই রাজ্যের সর্দার আমার বাবা। বিউটির কথা শুনে যেন নিজেকে বিশ্বাস করতে পারছি না। তাহলে সেদিন আমি ওই রাজ্যে পৌঁছাতেই পারিনি। এই রাজ্যে পৌঁছানোর আগে পিশাচ জিনেরা মিথ্যা বলে তার বাবাকে মুক্ত করতে চেয়েছিল। আমার কথায় বিউটি বলল, তুমি ওই পিশাচ জিনের বাবাকে ওই রাজবাড়ি থেকে মুক্ত করনি, ভালো করছো। উনি খুব খারাপ জিন, উনি মুক্ত হলে সবার অনেক ক্ষতি করবে। তুমি এখানে বসো, আমি আমার জিন মা বাবাকে ডাকছি। এই বলে বিউটি চলে গেল ভিতরে। ও ভিতরে যাবার কিছুক্ষণ পর আবার চলে আসলেন। সাথে আসলেন ওর জিন মা বাবা। ওদেরকে দেখে আমি সালাম দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সালামের উত্তর দিয়ে বিউটির বাবা বললেন, বসো বাবা, তোমার ব্যাপারে বিউটি আমাকে সব বলেছে। তোমরা একে অপরকে পছন্দ করো, ভালোবাসো। আমি এই ইফরিত গোত্রের জিনেদের সর্দার।
বিউটি আমাদের সন্তান। এটা শুনে হয়তো অবাক হইছো, হয়তো তোমার মনে অনেক প্রশ্ন, তাই না? আমি তোমার সব প্রশ্নের উত্তর দেই। তার আগে বলি, বিউটি কিভাবে তোমাদের মানুষ সমাজে গেল। একদিন বিউটি ও তার ছোট বোন পাখির রূপে খেলা করছিল তোমাদের দুনিয়াতে। সময়টা ছিল তখন রাতের বেলা। তো ওরা যখন খেলা করছিল তখন ওই কবিরাজ, মানে তুমি বিউটির মানুষ মা বাবা হিসেবে যাকে জানো, উনি আমার এই মেয়ে দুটোকে দেখে ফেলে আর একটা পাখি মারে, একটা পাখিকে বন্দি করে। সেই পাখিটা ছিল বিউটি। ওই কবিরাজ বিউটিকে বন্দি করার পর ওনার সাথে বাড়িতে নিয়ে যায়। এই খবর আমি পাওয়ার পর ওনার সাথে দেখা করি আর বলি, আপনি যাকে বন্দি করেছেন সেটা আমার মেয়ে। আপনি দয়া করে আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, ওকে ছেড়ে দিন। কিন্তু আমার কথায় উনি বলেন, এই বাচ্চাটাকে আমার অনেক ভালো লেগেছে, আমাদের তো কোনো সন্তান নেই, আমরা ওকে আমাদের কাছে লালন পালন করব। কিন্তু এতে আমি কোনোভাবে রাজি না। আমি জিন সর্দার, আমার মেয়ে বন্দি থাকবে মানুষের কাছে। আমি আমার মেয়েকে ওর কাছ থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। আমি ওনাকে অনেক ভয়ও দেখিয়েছিলাম, কিন্তু তবুও ওরা বিউটিকে আমাকে দিয়ে দেয়নি, ওদের কাছে রেখে লালন পালন করতে থাকে। বিউটি তখন ছোট ছিল বলে আমি বড় কোনো অ্যাকশন নিতে পারিনি। এখন ওর বয়স 21 বছর। আর সেদিন তোমরা নদীর পাড়ে আসায় আমি সুযোগ পাই, সেটা ছিল জিনদের এরিয়া। বিউটি সেখানে আসায় ওর সব বন্ধনই কেটে যায় আর বিউটিকে আমরা আবার আমার কাছে নিয়ে আসি। বিউটি আমার মেয়ে, ওকে জোরপূর্বক বন্দি করে রাখা হয়েছিল। আমি চাইলে ওই কবিরাজকে এখনই শেষ করে দিতে পারি, কিন্তু বিউটির জন্য তা করি না। কেননা হাজার হলেও ওরা বিউটির মা বাবার আদরে বড় করছে, তাই আমি ওদের ক্ষমা করে দিছি। তুমি বাবা এখন আমাদের রাজ্যে আসো, তোমার কোনো ভয় নেই, শুধু একটাই ভয়, তুমি পিশাচ জিনদের পাল্লায় পড়েছো। ওরা তোমাকে মায়ায় ফেলে ওদের যে সর্দার তাকে মুক্ত করতে চেয়েছে। তুমি কি জানো যে জিনটা তোমাদের রাজবাড়িতে বন্দি সে কতটা খারাপ? তা প্রায় 100 বছর আগের কথা। ওই পিশাচ জিনটা তোমাদের রাজ্যে থেকে ছোট বাচ্চাদের ধরতো আর তার রক্ত খেয়ে তাকে মেরে ফেলতো। রাজ্য থেকে এক একবার এক এক রকম বাচ্চার মৃত্যু হয়। সবাই রাজামশাইকে বিষয়টা জানায়। সব শুনে রাজামশাই একটা তান্ত্রিককে দিয়ে সেই পিশাচ জিন সর্দারকে একটা বক্সে বন্দি করে মাটির নিচে পুঁতে রাখে। ও খুব খারাপ জিন, ও যদি আবার কোনোভাবে মুক্ত হয় তাহলে আবারও অত্যাচার শুরু করবে মানুষের উপর। বিউটির জিন বাবার মুখে কথাগুলো শুনে সব কিছু খোলামেলা ভাবে বুঝতে পারলাম আমি। ওনার মুখে সব শুনে আমি বললাম আমি বুঝতে পেরেছি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি এতটুকুর জন্য ওই পিশাচ জিনকে মুক্ত করিনি, আপনাদের ওসিলায় বেঁচে গেছি। বিউটি আমি বাড়িতে যাব, আমাকে বাড়িতে রেখে আসো। আমার কথায় বিউটির জিন বাবা মা বললেন, বাড়ি তো যাবে, এখানে আরো 2-1 দিন থাকো, তারপর না হয় যেও। ওনাদের কথায় আমি বললাম, আসলে বাবা মা তো আমার জন্য চিন্তা করবেন, আমাকে আজ রেখে আসুন, আমি অন্য কোনো এক সময় আসব। আমার কথায় বিউটির বাবা মা বললেন, ঠিক আছে, তোমার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে তারপর চলে যাও। কথাটা বলে চলে গেলেন উনি। ওরা চলে যাওয়ার পর বিউটি আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বললেন, নিশাত তুমি আমাকে ভুলে যাবে না তো? আমি এখন একটা পরী, তুমি আমাকে ভুলবে না বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি। বিউটির কথায় ওকে বললাম, তুমি পরী হও আর যাই হও, আমি তোমাকে ভালোবাসি আর বাসবো। আমি বাড়িতে চলে যাচ্ছি, তুমি আমার সাথে দেখা করতে আসবে তো? আমার কথায় বিউটি বললেন, হ্যাঁ অবশ্যই আসবো। আমি এখন আমার সুপার পাওয়ায়, মানে জিন পরীদের মতো অদৃশ্যভাবে চলতে পারি। তুমি বাড়িতে যাওয়ার পর আমি রোজ তোমার সাথে দেখা করব, কথা বলবো, তুমি একদমই চিন্তা করবে না। নাও খাবারগুলো খেয়ে নাও। এই বলে বিউটি আমাকে খাবার খাইয়ে দিলেন। আমিও খাবারগুলো খেয়ে নিয়ে বিউটিকে বললাম, আমাকে এবার বাড়িতে রেখে আসো। আমার কথায় বিউটি বললেন, আসো আমার সাথে আসো। এই বলে ও আমাকে তাদের সুন্দর রাজ্যটা ঘুরে দেখালেন। কি আর বলবো, রূপকথার মতো সুন্দর, খুব সুন্দর সুন্দর জায়গা। ঘুরতে ঘুরতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়ি। আমার যখন ভেঙে যায় ঘুম, তখন আমি নিজেকে আমার বাড়িতে আমার ঘরে দেখতে পাই। আমি নিজেকে ঘরে দেখে মা বাবাকে ডাক দিলাম। আমার ডাকে বাবা মা দৌড়ে এসে
বলল, বাবা নিশাত, তুই কোথায় ছিলি? 2 দিন ধরে তুই নিখোঁজ। তোকে কত খুঁজেছি। তোর বন্ধু আরাফাত ও রাসেলকে জিজ্ঞেস করছি, কিন্তু ওরা কিছুই বলতে পারেনি। আজ 2 দিন পর কোথা থেকে ফিরলি? মা বাবার কথায় ওনাদের কাছে কিছু গোপন না রেখে সব ঘটনা খুলে বললাম। সব শুনে বাবা বললেন, নিশাত, এত বড় একটা ঘটনা হয়ে গেছে, তুই আমাদের বলিসনি? তোর জন্য তো এখন অনেক ভয় হচ্ছে। বাবার কথা শুনে মা বলল, বাবা, তোকে আর কোথাও যেতে দিব না, নইলে ওরা তো ক্ষতি করবে তোর। মা বাবার কথায় ওদের শান্ত করে বললাম, তোমরা ভয় পেও না, এখন আর কোনো সমস্যা নেই। আমার কথায় মা বললেন, তবুও তো চিন্তা হয় বাবা, তুই এখন থেকে সন্ধ্যার পর কোথাও বের হবি না। মায়ের কথায় রাজি হয়ে শুয়ে পড়লাম। এই কয়দিনে কি থেকে কি হয়ে গেল ভাবতেই পারিনি এরকম কিছু ঘটবে। জিন রাজ্য থেকে আসার পর ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু না, সেই পিশাচ জিনেরা আমার পিছনে পড়ে গেছে। সেদিন রাতের ঘটনা। রাত তখন কয়টা বাজে জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যেতে আমি দেখি আমার বিছানার চারপাশে 4 জন ভয়ঙ্কর রকমের জিন দাঁড়িয়ে আছে। তাদের চেহারাটা ছিল খুব ভয়ঙ্কর। আমি ওদের দেখে একটা চিৎকার দিলাম। আমার চিৎকারে বাবা মা দৌড়ে আসলেন দরজার কাছে। ওরা আসায় আমি বিছানা থেকে এক লাফে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম। আমি দরজা খুলে দেওয়ায় বাবা মা আমার রুমে চলে আসলেন। এতক্ষণে আমার রুমে থাকা সেই ভয়ঙ্কর অবয়বগুলো চলে গেছেন। বাবা মা আমার রুমে আসায় আমি ওদের সব খুলে বললাম। সব শুনে বাবা মা দোয়া দরুদ পড়ে আমাকে ফু দিলেন আর বললেন, তুই ভুল কিছু করে দেখিসনি তো? এখানে তো কেউ নেই। মা বাবার কথায় ওদের বললাম, না বাবা, সত্যি বলছি, ওরা তোমাদের দেখে চলে গেছে। আমার রুমে 4টা অবয়ব ছিল, সত্যি বলছি। আমার কথায় বাবা আমাকে শান্ত করে বলল, ভয় পাস নে, কালকে একজন কবিরাজ নিয়ে আসবো বাড়িতে, আজ রুমের লাইট জ্বালিয়ে ঘুমা। কথাটা বলে চলে গেলেন বাবা। এদিকে আমি ভয়ে ভয়ে রুমের লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। সেই রাতে আর কোনো সমস্যা হলো না। পরের দিন সকালবেলা বাবা একজন কবিরাজকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। সেই কবিরাজ বাড়িতে আসার পর আমাকেও বাড়িটা দেখে বলল, এর পিছনে একদল জিন লেগেছে। জিনগুলো খুবই খারাপ ও সংখ্যায় অনেক। আমি এই ছেলের চিকিৎসা করতে পারবো না, এতে আপনাদের সাথে আমারও ক্ষতি হয়ে যাবে। কবিরাজের কথায় বাবা বললেন, কেন কবিরাজ সাহেব, আপনি ভয় পাচ্ছেন কেন? কবিরাজ হয়ে আপনি যদি ভয় পান তাহলে আমরা কি করব? বাবার কথায় কবিরাজ বললেন, দেখুন, আমি জীবনে অনেক জিনে ধরা রোগীর চিকিৎসা করিয়েছি, কিন্তু এরকম কখনো হয়নি। আমি তো বুঝি আপনার ছেলের পিছনে 1জন 2জন না, একটা গোত্রের সকল জিন পড়ে আছে। ওরা যে কি চায় সেটা জানি না, শুধু এটা জানি সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আমি তো এই কাজটা করতে পারবো না, এতে আমার প্রাণের ঝুঁকি আছে। আপনারা বরং আমার থেকে কোনো বড় কবিরাজ ডাকুন। এই বলে উনি চলে গেলেন। কবিরাজ চলে যাবার পর মা বাবা সহ আমার মধ্যে অনেক ভয় ঢুকে গেছে। আমি জানি ওরা ওই পিশাচ জিনেরা। কবিরাজ চলে যাবার পর সেদিন রাতের বেলা বিউটি আমার কাছে আসে। বিউটিকে দেখে আমি বলে উঠি, বিউটি, তুমি আসছো? আমি তো তোমাকেই স্মরণ করতে চাইলাম, একটা সমস্যা হয়ে গেছে। আমার কথায় বিউটি বললেন, কি সমস্যা বলতে হবে না, আমি খবর পেয়েছি। ওই পিশাচ জিনেরা তোমার পিছু নিছে। নিশাত, তুমি ভয় পেও না, আমি বেঁচে থাকতে ওরা তোমার কিছু করতে পারবে না। বিউটির কথায় আমি বললাম, ভয় পাবো না তো কি করব বলো? আজকে সকালে বাবা একজন কবিরাজকে নিয়ে আসছে। সেই কবিরাজ বললেন উনি কিছু করতে পারবে না, আর আমার সামনে ভয়ঙ্কর কিছু নাকি অপেক্ষা করছে। এখন তুমি বলো, এসব কথা শুনলে ভয় লাগে না? আমার কথার জবাবে বিউটি বললেন, আমি বুঝতে পারছি, কবিরাজ কি বলে বলুক, আমি আজকে বাবার সাথে কথা বলবো। বাবা যেন ওই পিশাচ গোত্রের সর্দারের সাথে কথা বলে। বিউটির কথায় ওকে বললাম, হ্যাঁ সেটাই করো। কাল রাতে 4টা পিশাচ জিন আমার রুমে আসছিল। ওদের ভয়ঙ্কর চেহারা দেখে চিৎকার দিয়েছিলাম। ওরা তোমার কাছে আসে তোমাকে দিয়ে ওদের বন্দি সর্দারকে মুক্ত করানোর জন্য। অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও, আমি আজকেই বাবার সাথে কথা বলবো। কথাটা বলে আমার সাথে আরো কিছু কথা বলে চলে গেলেন বিউটি। বিউটি চলে যাবার পর আমি ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ার বেশ কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায় একটা মরা পচা গন্ধে। আমার ঘুম ভেঙে যেতে আমি পাশে তাকিয়ে দেখি একটা মৃত বিড়ালের পচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে 2-3টা ভয়ঙ্কর জিন। ওদের দেখে আমি চিৎকার দিয়ে এদিক সেদিক তাকিয়ে বললাম, আমি কোথায়? এটা কোন জায়গা? কোথায়
আমি। আমার কথা শুনে পাশে থাকা সেই ভয়ঙ্কর জিনগুলো আমার পা ধরে টানতে টানতে ওনাদের সর্দারের কাছে নিয়ে গেল। ওই সর্দারের কাছে নিয়ে যাবার পর আমি ওনাকে চিনতে পারি, উনি ওই পিশাচ জিনদের সর্দার। আমি ওনাকে দেখে সাহস করে বলে উঠি, আপনারা আমাকে কেন ধরে নিয়ে আসছেন? আপনাদের সাথে আমার কি শত্রুতা? আমার কথায় সেই পিশাচ সর্দার বললেন, তোমার দোষ, তুমি আমার বাবাকে ওই রাজবাড়ি থেকে মুক্ত করতে পারোনি। তুমি যেহেতু ওই কাজটা করতে গিয়ে করতে পারোনি, তাই তোমাকে ধরে নিয়ে আসছি। এখন যে কোনো বিনিময়ে আমার বাবাকে মুক্ত হওয়া চাই। আমার বাবাকে যদি মুক্ত করতে না পারো তাহলে তোমাকে মেরে ফেলবো। যতদিন আমার বাবা মুক্ত না হবে ততদিন তুমি আমাদের কাছে বন্দি থাকবে। জিন সর্দারের কথা শেষ হতে না হতে সেখানে চলে আসলেন বিউটি ও আসতেই পিশাচ জিনেরা কেমন ভয়ঙ্কর গর্জন করতে লাগলো। এই দেখে বিউটি বলল, চুপ করো। কথাটা বলে বিউটি সেই পিশাচ জিন সর্দারকে বললেন, সর্দার আপনাকে ভালোই ভালোই বলছি ওকে ছেড়ে দিতে, ও আমার ভালোবাসা। বিউটির কথায় সেই সর্দার বললেন, ভালোবাসা? এ বলে সর্দার হাসতে লাগলেন, ও মানুষ আর তুই তো পড়ি, তোদের মাঝে ভালোবাসা হয় কি করে? ও হোক তোর ভালোবাসা বা অন্য কেউ, আমি ওকে ছাড়বো না। আমার বাবাকে মুক্ত না করলে আমি ওকে ছাড়বো না, মেরে ফেলবো। সেই সর্দারের কথায় বিউটি বলল, ওকে মারা তো দূরের কথা, যদি ওর একটুও ক্ষতি হয় তাহলে আপনাদেরকেও পিশাচ গোত্র মাটিতে মিশিয়ে দিব। কাউকে ছাড়বো না। আমাদের জিন গোত্রের সাথে ঝামেলায় জড়াতে না চাইলে ওকে ছেড়ে দিন। বিউটির কথায় পিশাচ জিনের সর্দার বললেন, না ছাড়বো না, এতে তুই কি করতে পারিস কর দেখি। জিন সর্দারের কথায় বিউটি বলল, সর্দার ভুলে যাবেন না আপনি কোন গোত্রের, কার সাথে কথা বলছেন। আমার গোত্রের সাথে বড় বড় শক্তিশালী জিনেরাও যুদ্ধ করতে আসে না, কেননা এই ফ্রিজ জিনেদের ব্যাপারে তাদের জানা আছে। আমি কোনো ঝামেলা চাই না, আমি চাই না যুদ্ধ করে কোনো জিনকে মেরে ফেলতে। সোজাভাবে বলছি, কি করলে আপনি নিষাদকে ছাড়বেন? বিউটির কথায় সেই পিশাচ সর্দার বললেন, আমার তো একটাই শর্ত, আমার বাবাকে মুক্ত করলে আমি একে ছেড়ে দিব। ওনার কথায় বিউটি বললেন, ঠিক আছে তাই হবে, আমি আপনার বাবাকে মুক্ত করব। আমি জিন সর্দারের মেয়ে হলেও আমি মানুষের সাথে থেকেছি 18-20 বছর, আমার শরীরে এখনো মানুষের গন্ধ লেগে আছে, তাই আমি পারবো আপনার বাবাকে মুক্ত করতে। কিন্তু আপনার বাবা মুক্ত হবার পর নিষাদের কোনো ক্ষতি করলে আপনাদের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব, মনে থাকবে কিন্তু আপনার। বিউটির কথায় সেই সর্দার বললেন, কথা যেহেতু দিয়েছি আমার বাবাকে মুক্ত করলে একে ছাড়বো, তাহলে ছাড়বই, তুই যা আর আমার বাবাকে মুক্ত কর। সর্দারের কথায় বিউটি চলে গেলেন আর বেশ কিছুক্ষণ পর একটা বক্স নিয়ে ফিরে আসলেন। বিউটি বক্সটা নিয়ে আসার পর সমস্ত পিশাচ জিনেরা এসে জড়ো হলো। এদিকে বিউটি সকল পিশাচ জিনের সামনে সেই বক্সটা খুলে ফেললেন। সেই বক্সটা খুলে ফেলার পর সেখান থেকে একটা কালো কুচকুচে ধোঁয়ার মতো বের হতে লাগলো, আর সেই কালো ধোঁয়াটা ঘুরতে ঘুরতে একটা ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হলো। ধোঁয়াটা রূপ নিল একটা ভয়ানক পিশাচ জিনে। এটাই বুঝি এই পিশাচ সর্দারের বাবা, যে কিনা রাজবাড়িতে মাটির নিচে বন্দি ছিল। পিশাচ জিনের বাবা মুক্ত হওয়ার পর সকল জিনগুলো কেমন একটা আওয়াজ করতে লাগলো। এদিকে সেই পিশাচ সর্দার হাসতে হাসতে বলল, আমার বাবা মুক্ত হয়েছে। এদিকে এত বছর পর পিশাচ জিনের বাবা মুক্ত হয়ে রাগে গড়গড় করতে করতে বলল, রক্ত দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। ওনার কথায় একটা পাত্রে করে রক্ত নিয়ে আসা হলো। উনি রক্ত দেখে সেটাকে মুখ লাগিয়ে এক নিমিষেই সেটা খেয়ে ফেললো। এসব দৃশ্য দেখে আমি তো ভয়ে শেষ। এদিকে বিউটি তখন পিশাচ সর্দারকে বললেন, সর্দার আপনার কথা মতো আপনার বাবাকে মুক্ত করছি, এখন নিষাদকে ছেড়ে দিন। বিউটির কথায় সর্দার বললেন, ঠিক আছে ছেড়ে দিচ্ছি, ওকে নিয়ে চলে যা, আর আমাদের গোত্রের বিষয়ে কোনো মাথা ঘামাবি না। সর্দারের কথায় বিউটি আমাকে নিয়ে চলে গেলেন তাদের রাজ্যে। সেখানে যাবার পর আমার যত্ন নিলেন আর বললেন, এখন আর ভয় নেই, ওরা আশা করি এখন আর তোমার পিছু নিবে না। বিউটির কথায় ওকে বললাম, সেটাই যেন হয়। বিউটি আমাকে বাড়িতে রেখে আসো, আমি রাতের বেলা হারিয়ে গেছি, হয়তো বাবা মা অনেক চিন্তায় আছে। আমার কথায় বিউটি বললেন, ঠিক আছে তোমাকে রেখে আসছি। আর তার আগে
একটা কথা আমি আমার জিন বাবা মাকে বলছি, তোমাকে বিয়ে করব। ওরা রাজি হয়ে গেছে। তুমি তোমার বাবা মাকে আজকে বলবা আমার কথা। বিউটির কথার জবাবে ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি বাবা মাকে তোমার কথা বলবো। আমার কথায় বিউটি আমার চোখের দিকে তাকালেন, আমি ওর চোখের দিকে তাকালাম। এরপর আমার কিছু মনে নেই। হঠাৎ আমি দেখলাম আমি রুমে বসে আছি। আমি রুমে হয়তো বিউটি রেখে গেছে। নিজেকে রুমে দেখে বাহিরে গেলাম। আমি বাহিরে যেতে মা আমাকে দেখে চিৎকার দিয়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই কোথা থেকে ফিরলি? আজ 7 দিন হলো তুই বাড়িতে নেই। 7 দিন থেকে তোকে খুঁজছি কিন্তু কোথাও পাইনি। মায়ের কথায় বেশ অবাক হলাম। আমি তাহলে 7 দিন থেকে জিন রাজ্যে? আমার তো মনে হচ্ছিল 1 দিন কি 2 দিন হবে। এর মাঝে 7 দিন চলে গেল কিভাবে? এদিকে মায়ের চিৎকারে বাবা এসে আমাকে দেখে বলল, নিশাত বাবা তোর কিছু হয়নি তো? আজ 7 দিন কোথায় ছিলে তুই? বাড়িতে নেই। তোকে সমস্ত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তোকে কোথাও না পেয়ে একজন হুজুরের কাছে গিয়ে জানতে পারি তুই নাকি জিন রাজ্যে, তোকে নাকি জিনেরা বন্দি করে রেখেছে। তুই ঠিক আছিস তো বাবা? সেই জিনেরা তো তোর কোনো ক্ষতি করেনি? বাবা মার কথায় ওদের শান্ত করে বললাম, না বাবা আমার কিছু হয়নি। হ্যাঁ এটা সত্যি, আমাকে একদল জিন বন্দি করেছিল কিন্তু ওরা আমার কিছু করতে পারেনি। বিউটি আমাকে ওদের হাত থেকে রক্ষা করেছে। তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, বিউটি আমার কিছু হতে দিবে না। বাবা তোমাদের মাঝে কিছু কথা বলার ছিল। তোমরা তো সবই শুনছো বিউটির ব্যাপারে, তো সবই জানো। বিউটি এখন একটা পরী। বাবা আমিও বিউটি একে অপরকে পছন্দ করি, ভালোবাসি। আমি বিউটিকে বিয়ে করতে চাই। আমার কথায় মা বাবা অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? ওই মেয়েটা একটা পরী, ও মানুষ হলে না হয় ভেবে দেখতাম। এটা কোনোভাবে মানি না। আমরা একটা পরীর সাথে আমার ছেলের বিয়ে দিব না। বাবার কথায় আমি বললাম, বাবা ও তো অনেক বছর মানুষদের সাথে ছিল, ওর মাঝে মানুষের আচার আচরণ কথাবার্তা সব আছে। আমি ওকে পছন্দ করি বাবা। আমার কথার জবাবে বাবা বললেন, পছন্দ করতি তাহলে কোনো মানুষকে করতি। আমি কোনোভাবে এটা মানি না। বাবার কথায় মা বললেন, তোর বাবা তো ঠিকই বলছে, একটা পরীর সাথে বিয়ে হোক এটা কোনো বাবা মা চাবে না। মায়ের কথা শেষ হতে না হতেই বাবা বললেন, ওই মেয়ের কথা ভুলে যা, আমরা তোকে অন্য কোথাও বিয়ে দিব, এখন ঘরে যা। মা বাবার কথায় মন খারাপ করে ঘরে চলে গেলাম। কি ভেবেছিলাম আর কি হলো? ভেবেছিলাম মা বাবা মেনে নিবে কিন্তু ওরা মানবে না, এটা কখনো ভাবিনি। মনটা ভীষণ খারাপ, সারাদিন কোথাও যায়নি। সেদিন রাতে শুয়ে আছি, চোখে ঘুম আসছে না। হঠাৎ আমাদের গ্রাম থেকে চিৎকারের আওয়াজ আসতে শুরু হলো। একজন দুজনের চিৎকার না, অনেক মানুষের চিৎকার। এত মানুষের চিৎকার শুনে বাহিরে গিয়ে জানতে পারলাম দুজন লোক ভয়ঙ্করভাবে মরে পড়ে আছে। দুজন মানুষ মারা যাওয়ায় গ্রামের মধ্যে শোকের ছায়া পড়ে গেল। কেন এরকমটা হলো? কে ওদেরকে মারলো কেউ জানে না। এমনিতে মন খারাপ, তার উপর দুজন মারা গেল। এরকম খবর শুনে আবারও বাড়িতে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি যা শুনলাম সেটা শোনার আশা করিনি। আমি শুনলাম গত রাতে 2 জন না, মোট 7 জন মানুষ মারা গেছে। সবার মৃত্যু ছিল অস্বাভাবিক। মানুষ মারা যাওয়ার পর তাদের চেহারা দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু দেখে তারা মারা গেছে। একটা গ্রাম থেকে 7 জন মারা গেলে কেমন অবস্থা হবে বলুন? গ্রামের মধ্যে কান্নাকাটির রোল পড়ে গেল। এসব দেখে আমি একাকী কোথাও গিয়ে বিউটিকে স্মরণ করলাম। আমার স্মরণে কিছুক্ষণের মধ্যে বিউটি চলে আসলো। বিউটি আসায় ওকে বললাম, বিউটি কি হয়েছে? খবর পাইছো? আমাদের গ্রামের 7 জন মারা গেছে একই রাতে। ওদের মৃত্যু দেখে তো স্বাভাবিক লাগছে না। আমার কথায় বিউটি মন খারাপ করে বললেন, হ্যাঁ নিশাত, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। যে 7 জন মারা গেছে সবাইকে ভয় দেখিয়ে মেরে ফেলা হয়েছে। ওই পিশাচ জিন সর্দারের বাবা। আসলে 100 বছর আগে তোমাদের গ্রামের যে রাজা, উনি তো পিশাচ জিনের বাবাকে বন্দি করেছিল। আর তুমি তো জানো আমি তোমাকে বাঁচাতে পিশাচ জিনের বাবাকে মুক্ত করেছি। উনি 100 বছর পর মুক্ত হয়ে রাগে এই গ্রামের মানুষের উপর আক্রমণ করছে। এই গ্রামের সবার উপর রাগ আছে ওনার। যে 7 জন মারা গেছে এদেরকে মূলত ওই পিশাচ জিনের বাবা ভয় দেখিয়ে মারছে। উনি খুব ভয়ঙ্কর। ওনার ভয়ঙ্কর রূপ দেখে কেউ চিৎকার করে লাঞ্চ ফেটে মারা গেছে, কেউ বা ভয়ে কাঁপতে কাঁপতে মারা গেছে। বিউটির কথায় ওকে
বললাম, এমন তো কথা ছিল না, উনি কেন এমনটা করছে? আমার কথায় বিউটি বললেন, হ্যাঁ, উনি কথা দিয়ে কথা রাখেনি। আমি এখনই বাবাকে গিয়ে সব জানাবো। তুমি আজ রাতে সাবধানে থাকবা, গ্রামের সবাইকে সাবধানে থাকতে বলবা। এই বলে চলে গেলেন বিউটি। ও চলে যাবার পর আমি আবারও গ্রামে ফিরে আসলাম। গ্রাম থেকে 7 জন মারা গেছে, সবার মাঝে শোকের ছায়া। আপনজন হারানোর কষ্টে অনেকে ভেঙে পড়েছে, তাই বলে নিয়মের বাহিরে যাওয়া যায় না। গ্রামে যারা যারা মারা গেছে সবাইকে একসাথে করা হলো, আর গ্রামের সবাই মিলে ওদের জানাজা শেষে মাটি দেওয়া হলো। ওদের মাটি দেওয়ার পর গ্রামের সবাই একসাথে হয়ে আলোচনা করতে লাগলেন, সবাই বলা বলি করতে লাগলেন, যারা মারা গেছে কারো মৃত্যু কিন্তু স্বাভাবিক না, এখানে ভুতুরে কোনো বিষয় আছে। এদিকে তখনই গ্রামের একজন বললেন, হ্যাঁ, এখানে ভুতুরে কোনো বিষয় আছে নিশ্চয়ই। আমরা একজন কবিরাজকে নিয়ে আসি, দেখি উনি কি বলে। কথা মতো সবার মতে সেটাই করা হলো। একজন কবিরাজকে নিয়ে আসা হলো গ্রামে। সেই কবিরাজ গ্রামের মাটিতে পা রাখতেই বলে উঠল, সর্বনাশ, আপনাদের গ্রামে এক ছায়া পড়েছে, এ তো কাউকে ছাড়বে না। কবিরাজের কথায় সবাই ওনাকে জিজ্ঞেস করলেন, কবিরাজ সাহেব, আপনি কার কথা বলেন? খুলে বলুন তো, আমরা আসল ঘটনা শুনতে চাই। সবার কথায় কবিরাজ বলেন, তা প্রায় 100 বছর আগে এই গ্রামের রাজামশাই একটা পিশাচ জিন সর্দারকে বন্দি করেছিল। আজ 100 বছর পর সেই জিনটা মুক্তি পেয়ে এসব কাজ করছে। ও মনে করে ওর বন্দির জন্য রাজামশাই আর এই গ্রামের মানুষ দায়ী, তাই ও আপনাদের সামনে ওর ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে। ওর ভয়ঙ্কর রূপ দেখে মারা গেছে সবাই। কবিরাজের কথায় গ্রামের সকলেই ভয় পেয়ে যায়। ভয়ে সবাই বলেন, তাহলে এখন উপায় কি? ওই পিশাচ জিন তো রাতে আমাদের সামনেও আসতে পারে, তখন কি হবে? সবার কথার জবাবে কবিরাজ বললেন, সাবধানে থাকতে হবে। সবাই শুনুন, জীবন বাঁচাতে চাইলে আজ থেকে সন্ধ্যার পর কেউ বের হবেন না। রাতে যত কাজ থাক কেউ বের হবেন না। খুব দরকারি কাজ হলে লাইট হাতে 2-3 জন একসাথে বের হবেন। আমি দেখি কিছু করতে পারি কিনা। আমি চলে যাচ্ছি, আমি আমার বাড়ি থেকে যা করার করব। আপনারা যে যার বাড়িতে চলে যান, আর যা যা কাজ আছে দিনের বেলায় সেরে ফেলেন। কবিরাজের কথায় সবাই চলে গেলেন। এদিকে তখন কবিরাজ আমাকে ইশারা দিয়ে বলল, এদিকে আসো। ওনার ইশারায় ওনার কাছে যেতে উনি হাঁটতে হাঁটতে বলল, তুমি কি ভাবছো আমি কিছু জানি না? আমি সব জানি। এই যে এত সব ঘটনা ঘটলো, কিন্তু শুরু হয়েছে তোমার জন্য। তুমি এসবের পিছনে দায়ী। আমি কিন্তু তোমার বিষয়ে জেনেও কাউকে কিছু বলিনি। আমি যদি বলতাম তোমার কারণে ওই পিশাচ জিনের বাবা মুক্ত হয়ে গ্রামের সবার ক্ষতি করছে, তাহলে গ্রামের সবাই তোমাকে আর তোমার মা বাবাকে দোষ দিতেন, গ্রাম থেকে বের করে দিতেন। আমি কবিরাজ, আমার সাথে থাকা জিনের মাধ্যমে সব জেনেছি। তুমি যেহেতু এটা শুরু করেছো, তুমি শেষ করো। তুমি তোমার কাছে আসা পরীকে বলো ও যেন ওর বাবাকে বলে এই পিশাচ জিনের বিচার করে শাস্তি দেয়। কবিরাজের কথায় ওনাকে বললাম, আমি অলরেডি বলে দিছি। আমার কাছে যে পরী আসে ওর নাম বিউটি। বিউটি বলছে ওর বাবাকে নিয়ে কথা বলবে পিশাচ জিনটার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ আমার কথাটা গোপন রাখার জন্য। আমার কথায় কবিরাজ বললেন, ঠিক আছে, গ্রামের সবার মতো তুমি আর তোমার পরিবার সাবধানে থেকো। এই বলে চলে গেলেন উনি। কবিরাজ চলে যাবার পর আমিও চলে গেলাম বাড়িতে। ওদিকে বিউটি তার রাজ্যে যাবার পর ওর বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বিউটির বাবা কিছু জিনকে সাথে নিয়ে চলে আসে ওই পিশাচ জিন সর্দারের কাছে। বিউটির বাবা পিশাচ সর্দারের কাছে আসার পর ওনাকে বলে, আপনি কথা দিয়ে কথা রাখলেন না কেন? আপনাকে বন্দি থেকে মুক্ত করা হয়েছে, আপনি মুক্ত হয়ে ওই গ্রামের 7 জন মানুষকে ভয় দেখিয়ে মেরে ফেললেন কেন? বিউটির বাবার কথায় পিশাচ জিন সর্দার, যিনি সবাইকে মেরেছেন, উনি বলে, আমি ওই গ্রামের মানুষ আর ওই গ্রামের রাজার জন্য বন্দি ছিলাম 100 বছর। আমি বন্দি থাকা অবস্থায় প্রতিজ্ঞা করেছিলাম, কখনো মুক্ত হলে ওই রাজা ও গ্রামের কাউকে ছাড়ব না। আজ 100 বছর পর মুক্ত হয়েছি। ওই রাজা আর বেঁচে নেই, তার বংশেরও কেউ নেই, কিন্তু গ্রামবাসী তো আছে। গ্রামবাসীর কোনো
বংশ রাখবো না, আমি ওদের ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। ওনার কথায় বিউটির বাবা বলেন, যতটুকু করেছেন এখানেই থেমে যান। শেষবারের মতো বলছি, ওই গ্রামের যদি আর একটা মানুষেরও ক্ষতি হয় তাহলে আপনাদের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করব। বিউটির বাবার কথায় ওই পিশাচ জিনটা বিকট শব্দে হাসি দিয়ে বলল, ভয় দেখাচ্ছেন আমাকে, ভুলে যাবেন না আপনার মতো আমিও একজন জিন সর্দার। আপনি ইফরিত জিন হতে পারেন, তবুও আমি আপনাকে ভয় পাই না। আমাকে হুমকি না দিয়ে চলে যান এখান থেকে। আমার যা ভালো মনে হয় সেটাই করব, মানুষের হয়ে গোলামি করতে আসবেন না। পিশাচ জিন সর্দারের কথায় বিউটির বাবা সেখান থেকে চলে আসলেন। এদিকে সেদিনটা চলে গেল ভালোই। সন্ধ্যা হতে গ্রামের সবাই যে যার ঘরের মধ্যে ঢুকে গেলেন। আমিও সন্ধ্যার পর রুমে দরজা দিয়ে শুয়ে পড়লাম। এভাবে কেটে গেল বেশ খানিকটা সময়। সবাই ভয়ে আছে, কি জানি গত রাতের মতো আজও কিছু হয় কিনা। ওই পিশাচ জিনটা কথা শোনার মতো জিন না, ও অনেক খারাপ। আমার মন বলে ও আবার আসবে। আমার ভাবনা মতো সেটাই হলো। সেদিন রাতেও আমি গ্রাম থেকে একটা চিৎকারের আওয়াজ শুনি। সেই চিৎকারের আওয়াজ শুনে আমি বাইরে যাব, ঠিক তখনই বিউটি আমার রুমে আসলেন। বিউটি এসে আমাকে বললেন, বাইরে যাবে না, যা হবার হবে। বিউটির কথায় ওকে বললাম, একজনের চিৎকার শুনলাম। আমার কথার জবাবে বিউটি বলল, হ্যাঁ ঠিকই শুনেছ, আজকেও একজনকে মেরে ফেলছে সেই পিশাচ জিন সর্দার। কিন্তু ওর শেষ রক্ষা হয়নি। সেই পিশাচ জিনটাকে আমার বাবা ও তার সৈন্যরা ধরে মেরে ফেলছে। তোমরা এখন কেউ বাইরে বের হবে না। পিশাচ জিনটা মারা যাবার কারণে ওর ছেলে আর বাকি সৈন্যরা এসে তোমাদের উপর হামলা করতে পারে। তাই যত যাই হোক রাতে কোথাও বের হবে না। কথাটা বলে চলে গেলেন বিউটি। এদিকে বিউটি আমার কাছে আসাটা অন্য রুম থেকে দেখে ফেলেন মা ও বাবা। ওরা এটা দেখে আমাকে বলেন, কে ছিল ওটা? ও কি সেই পরীটা? বাবার কথায় ওনাকে বললাম, হ্যাঁ বাবা, ও সেই পরী। পরী বলল, সেই পিশাচ জিনকে ওর বাবা আর তার সৈন্যরা মেরে ফেলেছে। এখন আর কোনো ভয় নেই, এখন শুধু সকাল হবার অপেক্ষা। আমার কথায় রাতে বাবা মা আমাকে কিছু বললেন না। এভাবে ভয়ের মাঝে কেটে গেল রাতটা। পরের দিন সকাল হতেই আমরা দেখলাম কিছু মরা কাক মাটিতে পড়ে আছে। মরা কাকগুলো দেখে আমি বুঝতে পারলাম এগুলো নিশ্চয়ই সেই পিশাচ জিনগুলো। গত রাতে একজন মারা গেছে, তাই সবাই ওনার কাছে গিয়ে জড়ো হয়েছে। আমিও গিয়েছিলাম সেখানে। আমি যখন সবার মাঝে, তখন দূর থেকে বিউটি আমাকে ইশারা দিয়ে ওর কাছে যেতে বলে। নিশরাত, আমার বাবা ও তার সৈন্যরা কিন্তু পিশাচ জিনকে মেরে ফেলছে। এখন ওর যে ছেলে, যে বর্তমান পিশাচ জিনদের সর্দার, সে কিন্তু খুব রেগে আছে। এখন বড় কোনো ধরনের আক্রমণ হতে পারে। আমাদের উপর তো এত সহজে আক্রমণ করতে পারবে না। তোমরা সাবধানে থেকো, বিশেষ করে তুমিও তোমার পরিবার। পিশাচ জিনটা তোমাদের গ্রামের মানুষের জন্য ওর বাবাকে হারিয়েছে। বাবা হারানোর কষ্টে তোমাদের গ্রামের সবার উপর আক্রমণ করবে। তাই নিজে সাবধান হও ও সবাইকে সাবধান করো। বিউটির কথায় ওকে বললাম, ঠিক আছে করব। একের পর এক ঝামেলা লেগেই আছে। গ্রামের সবাই এখন বিপদে, তার উপর আমার বাবা মা তোমাকে মেনে নিচ্ছে না। আমি এখন কি করব বলো? আমার কথায় বিউটি বললেন, নিশাদ, মন খারাপ করো না। এই বিপদ থেকে আগে সবার রক্ষা হোক, তারপর আমি আমার বাবাকে বলবো তোমার বাবার সাথে যেন কথা বলে। এসব নিয়ে চিন্তা করো না। আজকে রাতটা ভালোভাবে থাকবা, রাতে কোথাও বের হবা না। কথাটা বলে চলে গেল বিউটি। ও চলে যাবার পর আমি আবার সবার কাছে গেলাম। সেখানে যাবার পর গত রাতে মারা যাওয়া ব্যক্তির জানাজা ও মাটি দেওয়ার শেষে ভাবলাম গ্রামের সবাইকে সাবধান করি। কিন্তু পরে ভাবলাম, যদি ওরা জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলা এসব কিছু চিন্তা করে আমি চলে গেলাম গতকাল গ্রামে আসা সেই কবিরাজের কাছে। আমি ওনার কাছে গিয়ে সব খুলে বললাম ওনাকে বললাম উনি যেন গ্রামে এসে সবাইকে সাবধান করেন, কেননা ওই পিশাচ জিনগুলো আজকে রাতে আক্রমণ করতে পারে গ্রামের সবাইকে। আমার কথায় কবিরাজ আমার সাথে আসলেন। উনি আমার সাথে গ্রামে এসে সবাইকে একসাথে জড়ো করে বললেন, গ্রামবাসী সবাই শোনো, আমি গতকাল আপনাদের যে পিশাচ জিনটার কথা বলেছি, যে পিশাচটা ওই গ্রামের মোট 8 জন মানুষকে মেরে ফেলেছে, সেই পিশাচটাকে অন্য কোনো জিনেরা মেরে ফেলেছে। ওই খারাপ পিশাচ জিনকে মারার ফলে তার ছেলে ও তার গোত্রের জিনেরা রেগে গ্রামে আক্রমণ করতে পারে। তাই গত রাতের মতো আজকে রাতেও সবাই সাবধানে
সাবধানে থাকবেন, বাহিরে যত যাই হোক কেউ বের হবেন না। কবিরাজের কথায় সবাই রাজি হয়ে যে যার বাড়িতে চলে গেলেন। এদিকে তখন কবিরাজ আমাকে বললেন, নিশাত তুমি কিন্তু সাবধানে থেকো, কারণ সবার থেকে তোমার উপর রাগ বেশি ওদের। কথাটা বলে চলে গেলেন কবিরাজ। উনি চলে যাবার পর আমি চলে গেলাম বাড়িতে। রাতে যে কি হবে সেটারই চিন্তা হচ্ছে। এসব নিয়ে ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। সেদিন রাতের বেলা দরজা লাগিয়ে বাবার রুমে বসেছিলাম। তখন বাবা আমাকে বলল, আচ্ছা গ্রামে এসব কি হচ্ছে? কবিরাজ সবাইকে কি বলছে এসব? নিশাত তুই কি জানিস এগুলোর কারণ? বাবার কথায় ওনাকে বললাম, হ্যাঁ বাবা আমি সব জানি, বিউটি আমাকে সব বলেছে। গত রাতের মতো আজ রাতেও সাবধানে থাকতে হবে, ওই পিশাচ জিনেরা আক্রমণ করতে পারে আজ রাতে। আমার কথায় বাবা বললেন, এই জিনপরির ঝামেলা আর কতদিন থাকবে? এসবের কারণ তো আমি ভালোভাবে বুঝতে পারতেছি না। আমি আর এগুলোর মাঝে তোকে দেখতে চাই না, আর এটাই চাই না ওই বিউটি তো পরি তোর মাঝে আসুক। আমি কালকেই তোর বিয়ে দেব তোর মামাতো বোন খুশির সাথে। আমি ওকে বিয়ে করতে পারবো না, আমি বিউটিকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমার কথায় বাবা রেগে গিয়ে বললেন, পরির সাথে কিসের ভালোবাসা? আমি এসব মানি না। নিশাতের মা ওকে বুঝাও, আমি কোনো পরির সাথে ওর বিয়ে দিব না। ওর মামার সাথে আমার এক কথা হয়ে গেছে, ওর মামা বিয়েতে রাজি, কালকেই ওর মামাতো বোন খুশির সাথে ওর বিয়ে দিব। একবার বিয়েটা হয়ে গেলে এসব জিনপরির ঝামেলা সব দূর হবে। বাবার কথায় মনটা খারাপ করে রুমে চলে গেলাম। এমনিতেই পিশাচ জিনেরা পিছে পড়ে আছে, তার উপরে আবার বাবা বিউটিকে মেনে নিচ্ছে না। এসব ভেবে মন খারাপ করে ঘুমিয়ে শুয়ে আছি বিছানায়। রাত একটু গভীর হতে হঠাৎ শুরু হয়ে গেল বাতাস। শুরুতে বিষয়টা স্বাভাবিক ভাবলেও পরে সেই বাতাস থেকে শুরু হলো ঝড় তুফান। বাইরে এতটা ঝড় তুফান শুরু হলো যে মনে হচ্ছে আমাদের বাড়িটা উড়িয়ে নিয়ে যাবে। এদিকে তখনই শুনতে পেলাম ভয়ঙ্কর আওয়াজ, কে যেন ঘরের চারিদিকে ঘুরছে আর ভয়ঙ্কর আওয়াজ করছে। এমন অবস্থায় ভয়ে বিছানায় দোয়া কালাম পড়তে লাগলাম। এদিকে ঠিক তখনই আমাদের দরজার সামনে ডাকতে লাগলো বিউটি। বিউটির ডাকে আমি রুম থেকে বের হলাম। বললাম, কে ওখানে? আমার কথায় বিউটি বলল, নিশাত ভয় পেও না, আমি বিউটি, দরজা খুলো আর আমার সাথে আসো। বিউটির কথায় আমি চুপ করে ভাবতে লাগলাম, এ কি আসলে বিউটি নাকি পিশাচ জিন? এদিকে তখনই বিউটি আবারও ডাকতে লাগলো আর বলল, দরজা খুলো, ভয় পেও না। ওর ডাকে আস্তে করে উঠে দরজার কাছে গিয়ে ফাঁকা জায়গা দিয়ে উকি দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সত্যি বিউটি দাঁড়িয়ে আছে। বিউটিকে দেখে দরজা খুলে বললাম, বিউটি তুমি? আমার তো অনেক ভয় করছে, বাইরে থেকে কে জানি ভয়ঙ্কর আওয়াজ করছে। আমার কথায় বিউটি বলল, এসব পিশাচ জিনেরা করছে, তুমি ভয় পেও না, আমার সাথে আসো, আজ ওদের শেষ করে ফেলবো। বাবা তোমাকে ডাকছে, আসো আমার সাথে। বিউটির কথায় আমি আর কথা না বাড়িয়ে নিজের ইচ্ছায় বিরুদ্ধে ওর সাথে হাঁটতে লাগলাম। আমি যখন ঘরে ছিলাম তখন মনে হচ্ছিল বাহিরে ঝড় হচ্ছে, কিন্তু বাহিরে আসার পর তো দেখছি সব স্বাভাবিক, বাহিরে কিছুই নেই। আমি বিউটির সাথে হাঁটছি, হঠাৎ একটা কথা মনে পড়লো। বিউটি আমার রুমে সরাসরি না ঢুকে দরকার বাইরে থেকে আমাকে ডাকলো কেন? এই কথাটা মনে হয় ওকে জিজ্ঞেস করলাম। আমার কথাটা শুনে বিউটি আমার দিকে ঘুরে বিকট শব্দে হাসতে লাগলো আর ওর রূপ পরিবর্তন করলো। সর্বনাশ, যেহেতু বিউটি না, এই পিশাচ জিন। ওর রূপ পরিবর্তন করার সাথে সাথে আমাকে কয়েকটা পিশাচ জিন এসে ঘিরে ধরলো। ওরা আমাকে ঘিরে ধরায় আমি বুঝতে পারলাম আমি বাহিরে এসে কি ভুলটাই না করেছি। এই পিশাচ জিনটা বিউটির রূপ নিয়ে আমাকে বাইরে নিয়ে আসছে। আমি বিষয়টা বুঝতে পারলাম কিন্তু দেরিতে। এদিকে সেই পিশাচ জিনগুলো আমাকে ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পর সব পিশাচ জিনের সর্দার আমাকে উদ্দেশ্য করে বলল, কি ভেবেছিলি তুই বেঁচে যাবি? তোর কারণে আজ এসব হচ্ছে। তোদের গ্রামের মানুষের জন্য তোর ভালোবাসা ওই বিউটি পরীর বাবা আমার বাবাকে মেরে ফেলেছে। আমার বাবার মৃত্যুর জন্য এই গ্রামবাসী দায়ী। আমি কাউকে ছাড়বো না, সবাইকে মারবো, তার আগে মারবো তোকে। তোর মৃত্যুতে তোর ওই ভালোবাসা বিউটি বুঝবে আপনজন হারানোর কতটা কষ্ট। তোর মৃত্যু হবে খুব ভয়াবহ।
কথাটা বলে সেই পিশাচ সর্দার আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। এদিকে তখন প্রাণের ভয়ে আমি চিৎকার করছি, কিন্তু আমার চিৎকারে যেন তখন কিছু হচ্ছে না। সেই পিশাচ জিন সর্দার আমাকে ধরে একটা আঘাত করলেন। ওনার আঘাতে আমি ছিটকে গিয়ে পড়লাম দূরে কোথাও। তখন উনি আবারও আমার দিকে এগিয়ে আসতে যাবেন, ঠিক তখনই সেখানে আলোর ঝলকানিতে এসে উপস্থিত হলেন বিউটির বাবা ও তার সৈন্যরা। ওরা এসেই কোনো কথা না বলে সেই পিশাচ জিনদের উপর ঝাঁপিয়ে পড়লেন। শুরু হলো ওদের মধ্যে যুদ্ধ। এদিকে আমি আঘাত পেয়ে পড়ে আসি মাটিতে। তখন বিউটি আমার কাছে এসে আমাকে ধরে বসালেন। ওদিকে বিউটির বাবার সৈন্য জিনরা পিশাচ জিনদের সাথে যুদ্ধ করছে। ওদের যুদ্ধর সময় ভয়ঙ্করভাবে আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ কাউকে চাবুক পিটা করছে। এসব দেখে ভয়ে আমি গুটিসুটি হয়ে বসে রইলাম। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সেই পিশাচ জিনেরা অনেক আহত হলেন। পিশাচ জিনের সর্দার বিউটির বাবার পায়ের কাছে এসে ক্ষমা চাইলেন, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দিন। পিশাচ জিন সর্দারের কথায় বিউটির বাবা বললেন, তোমাকে অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। তোমাকে ছেড়ে দিলে তুমি আবারও গ্রামের মানুষের ক্ষতি করবা। তোমার মতো খারাপ জিনদের জন্য মানুষেরা সব জিন পরীকে খারাপ ভাবে, ভয়ঙ্কর ভাবে। তোমার কোনো ক্ষমা নেই। কথাটা বলল বিউটির বাবা সেই পিশাচ জিন সর্দার সহ তাদের প্রধান খারাপ ও দুষ্ট জিনকে মেরে ফেললেন। ওদের এই অবস্থা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে আমার রুমে দেখতে পাই। আমার জ্ঞান ফেরার পর দেখি মা বাবা আমার পাশে বসে আছে। আমি ওদের দেখে বললাম, মা বাবা তোমরা? আমি এখানে কিভাবে আসলাম? ওরা কোথায়? বিউটি কোথায়? বাবা, বিউটির বাবা ওই পিশাচ জিনদের মেরে ফেলেছে, আর কোনো সমস্যা হবে না। আমার কথায় বাবা মাকে বললেন, না ওকে রেডি করো, ওরা আসছে। আমি একটু এগিয়ে দেখি। বাবার কথায় কিছু বুঝতে না পেরে আমি বললাম, রেডি করো মানে কি? মা বাবা কি বলে? আমার কথায় মা বলল, তোকে বিয়ের জন্য রেডি করতে বলছে। তোর মামিও খুশি আসছে, আমাদের বাড়িতে একটু পর বিয়ে হবে তোদের। মায়ের কথায় বিছানা থেকে উঠে বললাম, কি বলো? আমি বিয়ে করতে পারবো না তাকে। আমার কথায় মা বললেন, সেটা তোর বাবাকে গিয়ে বল। আর বিয়ে করবি না কেন? খুশি কি দেখতে খারাপ? একবার বিয়েটা হোক, সব ঠিক হয়ে যাবে। আমরা তোর মা বাবা, যদি আমাদের ভালো চাস তো বিয়েটা কর। মা বাবার কথায় আমি যেন বাধ্য হয়ে পড়েছি। নিজের ইচ্ছের বিরুদ্ধে মনে হচ্ছে বিয়েটা করতে হবে। আমি মন খারাপ করে বসে আছি। একটু পর মামা মামি মামাতো বোন খুশি আসলো। ঝামেলা হতে পারে বলে বিয়েটা আমাদের বাড়িতেই হচ্ছে। ওরা চলে আসার একটু পর আমাদের বিয়ের কাজ শুরু হলো। ভালোবাসি বিউটিকে, বিয়ে করতে হচ্ছে মামাতো বোনকে। এর থেকে কষ্টের মুহূর্ত কি হতে পারে? নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছুক্ষণের মধ্যে খুশির সাথে আমার বিয়ে হলো। ওর সাথে বিয়ে শেষে বাসর ঘরে খুশি বসে। আমি রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে বিছানায় বসে খুশিকে উদ্দেশ্য করে বললাম, খুশি দেখ, তোকে কিছু কথা বলি। আসলে অনেক সময় আমরা না চাইলেও আমাদের ইচ্ছের বিরুদ্ধে সেটা করতে হয়। তোর সাথে আমার বিয়েটা ঠিক সেই রকম। আমি তোকে বিয়ে করতে চাইনি, বাবা মা জোর করে তোর সাথে আমার বিয়ে দিছে। তোকে তো আমার বোন বোন লাগে, তাছাড়াও আমি একজনকে ভালোবাসি। আমার কথায় খুশি আমার দিকে তাকিয়ে বললেন, ভালোবাসো? কাকে ভালোবাসো? আমাদের তো বিয়ে হলো, এখন ওকে ভুলে যাও। না, আমি কখনো ওকে ভুলতে পারবো না। আমি বিউটিকে অনেক ভালোবাসি। বিউটিকে ছাড়া কাউকে বউ হিসেবে মানতে পারবো না। তুমি শুয়ে পড়ো, আমি নিচে শুব। আমার কথায় খুশি মুচকি একটা হাসি দিয়ে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলো। আমি তোর দিকে তাকাতেও চাই না। আরে বাবা, একবার তো তাকাও। ওর কথার ওর দিকে তাকিয়ে চমকে উঠলাম, বুকের মাঝে ধুপ করে উঠলো। আরে বিউটি, তুমি এখানে? খুশি কোথায়? ওকে কোথায় রেখে আসলা? ওর কিছু করনি তো? দেখো, ওর কোনো দোষ নেই, সবাই জোর করে আমাদের বিয়ে দিছে। আমার কথায় বিউটি বললেন, আরে বোকা, তোমার বিয়ে খুশির সাথে হয়নি, আমার সাথেই হয়েছে। আমি এতক্ষণ খুশির রূপ নিয়েছিলাম। তুমি মিথ্যা বলছো না তো? বিউটি বলে, না রে বোকা, সত্যি আমার সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, তোমার বিয়ে খুশির সাথে হওয়ার কথা ছিল। পরে আমার মা বাবা তোমার মা বাবার কাছে এসে বুঝিয়ে বলছে। মা বাবা তোমার বাবা মার কাছে বলেছিল, এ কারণে তোমার বাবা মা রাজি হয়েছে। দেখুন বিউটি আমাদের মেয়ে, আমরা জিন জাতি, আপনারা মানুষ।
আপনাদের সাথে আমাদের বিয়ে বা প্রেম হয়তো হারাম। এসব জেনেও আমি কেন রাজি হয়েছি জানেন? কেননা আমার মেয়ে বিউটি মানুষদের সাথে ছিল অনেক বছর। মানুষের আচার আচরণ ওর মাঝে জড়িয়ে আছে। ও মানুষদের সাথে থাকতে থাকতে এখন আর জিনদের রাজ্যে থাকতে পারে না। আপনারা আপনাদের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিলে খুশি হতাম। ওরা একে ভাই অপরকে ভালোবাসে। আমার মেয়ে আপনাদের সাথেই থাকবে, মাঝে মধ্যে আমরা এসে দেখা করে যাব। এরকম কথায় তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছে। বিউটির মুখে এসব শুনে দরজা খুলে বাইরে গেলাম। মা বাবার সাথে সেখানে গিয়ে দেখলাম মা বাবা বিউটির মা বাবার সাথে কথা বলছে। আমি বাবার সামনে যেতে বাবা বললেন, কি বাবা এখন খুশি তো? সারপ্রাইজটা কেমন হলো? বাবার কথায় খুশিতে চোখ দিয়ে পানি চলে আসলো। আমি খুশিতে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবাকে জড়িয়ে ধরার পর বাবা আমাকে বলল, তুই আমাদের আদরের ছেলে, তোর কষ্ট হোক আমরা কি সেটা চাইবো বল? যা বাবা ঘরে যা, বৌমার কাছে যা। বাবার কথায় আবারও ঘরে চলে আসলাম। ঘরে আসায় বিউটি বলল, কি বিশ্বাস হলো তো এবার? এখন আর আল্লাহর রহমতে কোনো টেনশন নেই। সেই পিশাচ জিনেরা আর কেউ বেঁচে নেই। তোমাদের গ্রামে আর কোনো সমস্যা হবে না। এই ছিল আমাদের ঘটনা। সো লিসেনার্স, সেই ঘটনাটি লিখেছেন নিশাত। আমরা নিশাত ভাইকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর ঘটনা লেখার জন্য। সো লিসেনার্স, ঘটনাটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhudfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধৈর্যের সাথে ঘটনাটা শুনে থাকার জন্য।